গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, চতুর্থ পর্ব। লেখনীতে ইশরাত ইতি। ভূঁইয়া ম্যানশনে সাগর ভূঁইয়ার ছোট বোন আর বোন জামাই এসেছে বেড়াতে। সাগর ভূঁইয়ার ছোট বোনের স্বামী মোস্তাফিজুর রহমানের বিভিন্ন ধরনের ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে আছে এ শহরে। ভূঁইয়াদের থেকেও কম নয় কিছুতে তারা। সেসব নিয়েই আলাপ চলছিল। সাইম ইনশিরার সাথে চ্যাটিং করতে করতে ফুপাকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। সাইমের ফুপু সিনথিয়া তার বড় ভাই সাগর ভূঁইয়াকে বলে ওঠে, মতি গতি তো ঠিক সুবিধার না। বলছে সিরিয়াস না, আবার পুরো দিন মেয়েটাকে নিয়েই পড়ে থাকে। কিছু বলছেন না কেন ভাইয়া? মির্জা বাড়ির মেয়েকে বউ করে আনায় খুব উৎসাহ দেখছি আপনার। সাগর ভূঁইয়া হাসে, বলে, ক্ষতি কি? সিনথিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলে, ক্ষতি কি মানে? ছোট ভাইয়ের মৃত্যুর কথা ভুলে বসে আছেন দেখছি। সাগর ভূঁইয়া উচ্চশব্দে হেসে ওঠে। কিছুক্ষণ হেসে চুপ হয়ে যায়, তারপর বলে, খারাপ কি বলতো? স্বামীনের মেয়ে এবাড়ির বউ হয়ে আসবে। আমার বাড়ির বংশধর জন্ম দেবে, বান্দিগিরি করবে এ বাড়ির। আমি তো এতে খারাপ কিছু দেখছি না। সন্ধ্যা থেকে রাগে গজগজ করছে মির্জা বাড়ির বড় বউ আলো। বাণিজ্য মেলার ঘটনায় শহর গরম হয়ে গিয়েছে। কানে এসেছে তার। কিন্তু রাগটা তখন উঠেছে যখন সেই নায়ার থেকে শুনল ছেলেগুলো আসলে কি বলেছিল। শার্ট প্যান্ট পরে থাকলে অমন কথা তো পদে পদে শুনতাই হবে। একটু ভদ্র সভ্য হয়ে থাকলে কি হয়? আলোকে শান্ত করতে সামিন ইনশিরার পক্ষ নিয়ে দুটো কথা শোনাতে চেয়েছিল, তবে আলোর ধমকের কাছে টিকল না সেসব। সামিন চুপচাপ বসে আছে। আলো কিছুক্ষণ ঘরের ভেতর পায়চারি করে প্রেসারের ওষুধ খেয়ে বিছানায় বসে স্বামীর দিকে তাকায়। তারপর বলে, একদিন আপনার ওই গুণধর মেয়ের জন্য আমার কিছু একটা হয়ে যাবে মেয়র সাহেব, দেখবেন। সামিন এবার বিরক্তি নিয়ে তাকায় স্ত্রীর দিকে। বলে, অতিরিক্ত বলে ফেললে না? কি করেছে আমার মেয়ে? কি করেছে বুঝছেন না? আলো এতে ইনশিরাহকে দুষছ কেন? পোশাক নিয়ে এত চিপ কথাবার্তা কিভাবে বলতে পারো তুমি? আর আমার মেয়ে কি পরে? কোনো দৃষ্টিকটু পোশাক পরে না, ও যেসবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেগুলো পরে। এভাবেই লাই দিচ্ছেন? আলো লাই কোথায় হলো? আচ্ছা, শার্ট প্যান্ট পরেছে বলেই ওকে বাজে মন্তব্য করাটা ফরজ হয়ে গেল পুরুষদের জন্য? ওর জায়গাতে শাড়ি চুড়িদার বোরখা পরা মেয়েরা উত্ত্যক্ত হয় না? আলো চুপ করে থাকে। সামিন বলতে থাকে, তুমি বললে লাই দিই। কেন দেব না বলো তো? আজ পর্যন্ত একটা অশোভন আচরণ করেছে মেয়ে, দেখেছ? মিসেস পূর্ণা, ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, মিসেস শেলির মেয়েগুলো ইনশিরার বয়সী, ওরা কি করে জানো? লিভ টুগেদার করছে। বাবা মায়ের ইমোশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। সেখানে আমার মেয়েকে নিয়ে আমার গর্ব হয়। যা করে, যেটুকু করে করুক। বিয়ে দিলে, সংসারী হলে, মা হলে শুধরে যাবে। শোধরালেই ভালো। না শোধরালেই বাকি। তুমি শুধরেছ। আমি তো দিব্যি সংসার করলাম ২৬ বছর। আমার মতো কাউকে পেয়ে যাবে তোমার মেয়ে, যে তাকে তার মতো করেই গ্রহণ করবে। আলো স্বামীর দিকে সরু চোখে তাকায়, বলে, খুব কষ্ট হয়েছে এই ২৬ বছর, তাই না? খুব। হেসে জবাব দেয় সামিন। আলো কিছুক্ষণ রাগী চোখে তাকিয়ে থেকে হেসে ফেলে। তারপর স্বামীর কাঁধে মাথা রেখে বলে, চলেন বিয়ে দিই মেয়ের। দেব। ফাইনাল ইয়ার শেষ হোক। ছেলে। ছেলে কি আকাশ থেকে টপকাবে? একটা ভদ্র সভ্য স্বামীন ইয়াসার মির্জার ফটোকপি খুঁজতে হবে তো। স্বামীন হেসে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, খুঁজে তো রেখেছি। মানে? অবাক হয়ে আলো জানতে চায়। তুমি কি অবুঝ আছিয়া? বোঝনি এখনো? আলো কৌতূহলী এবং কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে স্বামীর দিকে। স্বামীন বলে, আন্দাজ করতে পারছো না? মুইন। আলো আমতা আমতা করে বলল। স্বামীন হেসে বলে, ইয়েস।
খুশিতে বিস্ময়ে আলোর চোখ দুটো চকচক করে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বেশ হবে মেয়র সাহেব, বেশ হবে। আমার এত আনন্দ হচ্ছে। আমার মাথায় শুরুতে কেন এলো না? সত্যিই আপনার পছন্দের তারিফ করতেই হয়। শামীন হাসল। আলো বলল, ওকে দেখলেই আমার মন ভরে যায়। আমার মেয়েটার পাশে ওর থেকে ভালো আর কাউকে মানাবে না। বাচ্চা বাচ্চা কণ্ঠে আলো বলল। শামীন স্ত্রীর কাণ্ড দেখে হাসতে থাকে। হঠাৎ আলো চুপ হয়ে যায়, তারপর বলে, কিন্তু কিভাবে? যেভাবে বিয়ে হয় সেভাবে। এজন্য বুঝি মেয়েকে ওভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়েছিলেন সেদিন। কিন্তু মেয়র সাহেব এভাবে মেয়ের অজান্তে ওকে দেখালেন, এটা তো অন্যায় করলেন আপনি। শামীন মুখে বর্গীয় শব্দ করে বলে, আরে ধুর, আমি কি মেয়ে দেখালাম নাকি? তোমার মেয়ের সাথে হুট করে মুইনের বিয়ের কথা কিভাবে বলি? এটা সম্ভব। তাই দুজন দুজনকে দেখে যেন ভালো একটা মনোভাব তৈরি হয় দুজনের প্রতি, তাই অমন করেছি। চেনা জানা বারুক। প্রথম দিন যেভাবে দেখা হলো। শেষের কথাটা শামীন অস্পষ্ট করে বলল। আলো শুনল না। শুনতে পেলে থানার কথা বলতে বাধ্য হতো শামীন। আলো উঠে দাঁড়াল। মেয়ের বিয়ের কথা, মেয়ের জন্য নির্বাচিত পাত্রের কথা শুনে আলোর ব্লাড প্রেশার নরমাল হয়ে গিয়েছে পুরো। 52 বছর বয়সী অদ্রিতা আলো বাচ্চাদের মতো আহ্লাদী গলায় বলতে লাগল, আমার তর সইছে না। কবে মেয়েটার বিয়ে দেব? আমি আর কিছু ভাবতে পারছি না মেয়র সাহেব। মুইন, ইনশিরাহ, আমাদের 4-5টা নাতি নাতনি। উফফ, আল্লাহ, এত সুখ দেখে যেন মরতে পারি। আজ জুম্মাবার। ইসমাম মির্জা আজ ভাই আর ভাইপোদের সাথে নামাজ আদায় করতে পারল না। সে গিয়েছিল এক কলিগের সাথে সাক্ষাৎ করতে কাজীপাড়া রোডে। সেখানেই একটা মসজিদে নামাজ আদায় করেছে সে। খুতবা পাঠ শেষ হবার পরে আর 1 মিনিটও বসল না ইসমাম। তাকে আজ আরও কিছু কাজ শেষ করতে হবে। মেয়ে কাল ট্যুরে যাবে, সে ব্যাপারে একটু কথা বার্তা বলতে হবে। ট্যুরে যাওয়ার পারমিশন দিলেও অনেক চিন্তিত ইসমাম। কত আদরের মেয়ে, তার ওপর খানিকটা বোকা বোকা, ঠিক মায়ের মতো। মসজিদের বাইরে পা রেখে জুতো খুঁজছিল ইসমাম। এত লোকের জুতোর মধ্যে তার জুতো কিভাবে খুঁজে পাবে সে? নিচু হয়ে যখন খুঁজতে লাগল ঠিক তখন তার পাশে এসে দাঁড়ায় প্রীতম। ইসমাম মাথা তুলে তার পাশে থাকা লোকটার মুখদর্শন করতেই থমকায়। চমকায় প্রীতমও। দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। দুজন দুজনকে দেখছে। পরনে পাঞ্জাবি, মাথায় টুপি। আহা, কি ভদ্র লাগছে দুজনকে। অথচ এরা একে অপরকে দ্য আওয়ার্সের সামনে দেখেছে। ইসমামের কপাল কুঁচকে যায়। জুতো খুঁজে পেলে জুতো জোড়ায় পা গলিয়ে নিতে নিতে বলল, একই অঙ্গে কত রূপ। প্রীতম শুনল। তার চোয়াল শক্ত হয়ে গেল। সেও বিড়বিড় করে বলল, সেইম টু ইউ। তোমাদের হেদায়েত দিক আল্লাহ। আপনাকেও দিক। আপনি বড়। আপনাকে বেশি করে হেদায়েত দিক। প্রীতমও পাল্টা জবাব দেয়। বড় হয়ে যদি বড়দের মতো আচরণ না করে তবে এমন উত্তরই পাবে। ইসমাম একপলক সেই বেয়াদব ছেলেটার দিকে তাকিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে যায়। প্রীতম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, বিড়বিড় করে বলে, জামির সুন্দর আঙ্কেল, আসলেই সুন্দর একটা নমুনা আঙ্কেল। দেয়ালে জয়নুল আবেদিনের একটি পেইন্টিং। শুদ্ধ চোখ বড় বড় করে সেটি দেখছে। পেইন্টিংটির অর্থ তার বোঝার কথা নয়। সে তার মাম্মাকে কপাল কুঁচকে বলে, মাম্মা দেখো কি বাজে এঁকেছে। কালার পেন্সিল দিয়ে আঁকেনি কেন মাম্মা? ওদের কাছে কি কালার পেন্সিল নেই? প্রেরণা তার অবুঝ ছেলের কথায় হাসে। রিসিপশনিস্ট এসে তাদের উদ্দেশ্য বলে, আপনি প্রেরণা আহসান। প্রেরণা মাথা নাড়ায়। আপনাকে স্যার ডাকছে। প্রেরণা উঠে দাঁড়িয়ে শুদ্ধর হাত ধরে। আপনিই সেই প্রেরণা। একজন 40ঊর্ধ্ব স্বাস্থ্যবান পুরুষ।
মাথার সামনের অংশে কিছু চুল উঠতে শুরু করেছে। প্রশ্নটি করেই প্রেরণার দিকে অত্যন্ত কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে সে। প্রেরণা একটু নড়েচড়ে বসে। এই ভদ্রলোককে আঙ্কেল ডাকবে নাকি ভাইয়া ডাকবে সেটা বুঝতে পারছে না। সে মুখে বলে, জি। লোকটি শুদ্ধর দিকে একটি খেলনা প্লেন এগিয়ে দিতে দিতে প্রেরণাকে উদ্দেশ্য করে বলে, কি করা হয়? আমার একটা রেস্তোরাঁ আছে। বেশ, বেশ ভালো। প্রেরণা বিব্রত বোধ করছে। তাকে এত প্রশ্ন করা হচ্ছে কেন সেটিই বুঝতে পারছে না। বলো এখন, তোমার ছেলের কোন আচরণে তোমার মনে হচ্ছে ও স্বাভাবিক নয়? প্রেরণা শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ প্লেন নিয়ে খেলছে। আমার ছেলে কখনো কোনো বাচ্চাদের সাথে মেশে না। ওর কোনো বন্ধু নেই। কেউ নিজে থেকে খেলতে আসলেও ও মিশতে চায় না। সবসময় বাচ্চাদের এড়িয়ে চলে। ওর বয়স মাত্র 5 বছর। এতটুকু বয়সেই কেমন চুপচাপ হয়ে থাকে। যেখানে বন্ধুদের সাথে হুটোপুটি করার কথা, অনেক অনেক দুষ্টুমি করার কথা। লোকটি মন দিয়ে প্রেরণার কথা শোনে। তারপর শুদ্ধর দিকে তাকায়। ফর্সা মুখ, চুলগুলো ঘন এবং সিল্কি। চোখ দুটো একেবারে মায়ের মতো। নীলচে বর্ণের চোখ, অতি রূপবান একটি শিশু। লোকটি প্রেরণাকে বলে, ওর বাবা মারা গিয়েছে কত বছর হয়েছে? প্রেরণা এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে একটু বিরক্ত হলেও বলে, ও যখন আমার পেটে ছিল। আমি যখন 8.5 মাসের গর্ভবতী। লোকটি প্রেরণাকে এক পলক দেখে। বয়স বড়জোর 27 কিংবা 28। যখন বিধবা হয়েছিল তখন বয়স 22 কি 23 ছিল। এত অল্প বয়সে বিধবা হয়েছে বলেই কি এত কাঠিন্যতা মেয়েটির মুখে? মিসেস প্রেরণা। প্রেরণা আগ্রহী হয়ে ওঠে ডাক্তারের কথা শুনতে। ডাক্তার বলতে থাকে, সমস্যাটা তোমার ছেলের নয়। সমস্যাটির সূত্রপাত তোমার থেকেই হয়েছে। প্রেরণা অবাক হয়ে তাকায়। মেহেদী হাসান বলতে থাকে, তোমার স্বামীকে তুমি অনেক ভালোবাসতে, যার কারণে তার মৃত্যুটা তোমাকে বেশ নাড়িয়ে দিয়েছিল। তাই ছেলেকে জন্মের পর থেকেই আগলে আগলে রাখতে শুরু করলে। প্রিয়জন হারানোর ভয়ে তোমাকে জেকে ধরেছিল। কিন্তু এতে করে তুমি শুদ্ধকে আর 5টা বাচ্চাদের মতো ট্রিট করনি। একসময় ওর মস্তিষ্কেও এটা ঢুকে গিয়েছে যে ও আলাদা। গোটা ব্যাপারটায় তোমার ভূমিকা অপরিসীম। প্রেরণা হাত মুঠি করে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত চুপ থেকে বলে, এখন কি করতে হবে? কিছুই না। তুমি শুধু ওকে ওর স্বাধীনতাটুকু ছেড়ে দাও। ওকে একজন নর্মাল বাচ্চার মতো ট্রিট করো। আগলে রাখতে চাইলে অবশ্যই রাখবে, তবে সেটা আড়াল থেকে। তার মানে বলতে চাইছেন ওর কোনো সমস্যা নেই? না। তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও। দেখেছ কিরকম খেলছে তোমার ছেলে? সবকিছু কিভাবে কৌতূহলী হয়ে দেখছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে খুবই বুদ্ধিমান বাচ্চা। প্রেরণা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ডাক্তার মেহেদী হাসানের দিকে তাকিয়ে বলে, আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম জানেন। তারপর একজন পরিচিতের কাছ থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করলাম। তোমাকে এই অহেতুক ভয়টাকেই কাটিয়ে উঠতে হবে। আশ্বস্ত করে ডাক্তার মেহেদী হাসান বলল প্রেরণাকে। প্রেরণা মাথা নাড়ায় তার কথায়। সকাল সকাল ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছে আজ। সাইকিয়াট্রিস্ট মেহেদী হাসানের সাথে অ্যাপয়েন্টমেন্ট শেষ করে ফুরফুরে মেজাজে শুদ্ধকে নিয়ে প্রেরণা শিশু পার্কে যায়। ছেলেকে রাইডে তুলে সে ক্যামেরা বন্দি করতে থাকে তাকে। সদা হাস্যোজ্জ্বল, প্রেরণাকে হাসিয়ে মাতিয়ে রাখা শাওকাত ওয়াশিতের গম্ভীর পুত্র শুদ্ধ ইবনে ওয়াশিত রাইডে চড়ে নির্লিপ্ততা হয়েই বসে আছে। তার দৃষ্টি অদূরে। প্রেরণা ছেলের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই থমকে যায়। অদূরেই পার্কে বাচ্চারা তাদের বাবার সাথে রাইডে চড়েছে। প্রেরণা ঘুরে ছেলের মুখের দিকে তাকিয়ে ছেলেকে কোলে তুলে নেয়। নরম গলায় বলে, চলো বাড়িতে ফিরি।
আজ মামাকে একটা লম্বা লিস্ট দিয়ে দেব, মামা নেপাল থেকে শুদ্ধর জন্য অনেক অনেক গিফটস নিয়ে আসবে। প্রেরণাদের অ্যাপার্টমেন্টের বাইরে আজ একজন সবজিওয়ালা এসেছে। তাজা তাজা সবজি দেখে প্রেরণার স্টেরিওটাইপ নারী মন চনমনে হয়ে উঠল। অ্যাপার্টমেন্টের ভাবিদের দেখাদেখি সেও কিছু সবজি কিনল। রীতিমতো সবজিওয়ালার সাথে দরদাম করে বেছে বেছে তাজা দেখে কিনল। ভাবিরা হাসে। তাদের মধ্যে একজন বলে, যাই বলো প্রেরণা, তোমার তুলনা হয় না। বাজার সদাই করাতে একটা পুরুষকেও হার মানাও তুমি। তোমার ভাই তো রোজ দুবার তোমার প্রশংসা করে। প্রেরণা হেসে শুদ্ধর আঙ্গুল আঁকড়ে ধরে অ্যাপার্টমেন্টের দিকে এগিয়ে যায়। পুরনো স্মৃতি নড়েচড়ে উঠল তার। প্রেরণা ডুবে গেল সেখানে। বাসর রাতের পরের দিন সকাল বেলা এক অতি অদ্ভুত লোকের ঠোঁটের ছোঁয়া কপালে মেখে ঘুম ভাঙল প্রেরণার। ছোটখাটো আদুরে মেয়েটা খানিকটা চমকে উঠলেও স্বাভাবিক চোখে তাকিয়ে রইল। তাকে নির্নিমেষ দেখতে থাকে একজোড়া মুগ্ধ চোখ। প্রেরণাকে কিছু বলার, বুঝে ওঠার সুযোগ না দিয়ে দুহাতে তাকে কোলে তুলে নেয় বলিষ্ঠ দেহী শাওকাত ওয়াসিত। লোকটার আচরণ পাগলাটে, অদ্ভুত। প্রেরণার একই সাথে ভালো লাগে, লজ্জা লাগে, ভয় হয়। তিনটা অনুভূতি কাজ করে তার। কাল সারারাত লোকটা তাকে ঘুমাতে দেয়নি। জাগিয়ে রেখে তার পেশাগত জীবনের গল্প শুনিয়েছে। প্রেরণাও খুব আগ্রহ নিয়ে শুনেছে। কবুল বলার আগেও যে লোকটার প্রতি বিরক্তি ছিল প্রেরণার, লোকটা বয়স্ক ছিল বলে। সামান্য একটা রাত লোকটাকে জেনে ভালো লেগে গিয়েছে প্রেরণার। শেষ রাতে লোকটা ঘুমিয়ে গেলে প্রেরণা মুগ্ধ হয়েই দেখেছে মানুষটাকে। শাওকাত প্রেরণাকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে তার কপালে আবারও চুমু খায়। প্রেরণা কেঁপে উঠে শাওকাতের পাঞ্জাবি খামচে ধরে। লোকটা ভীষণ অদ্ভুত, কাজকর্মও অদ্ভুত। কপাল থেকে ঠোঁট সরিয়ে প্রেরণাকে বলল, চলো রেডি হও। সকাল 6টা বাজে তখন। প্রেরণা অবাক হয়ে বলে, এখন? কোথায়? ঘুরতে। শাওকাত হেসে জবাব দেয়। প্রেরণা ভীষণ অবাক। এখন ঘোরার সময়। বিয়ে বাড়ি ভর্তি মেহমান। আর উনি এখন নতুন বউ নিয়ে ঘুরতে বের হবে। এ কোন পাগলের পাল্লায় পড়ল সে? বিয়ে বাড়ি ভর্তি লোকজন গত রাতে নেচেকুদে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিল। প্রেরণা তখন স্বামীর আদেশে তৈরি হচ্ছে। শত আপত্তি তুলেও শাওকাতের জেদের কাছে টিকতে পারল না প্রেরণা। লাল টকটকে শাড়ি, গলায় হাতে হালকা পাতলা সোনার গহনা পরেছে সে। নতুন বাচ্চা বউকে মুগ্ধ চোখে শুধু দেখেই যাচ্ছিল শাওকাত। তারপর লাগেজ থেকে 1 ডজন লাল কাচের চুড়ি বের করে পরিয়ে দেয় প্রেরণার হাতে। অমন ইস্পাত কঠিন, লম্বা, বলিষ্ঠদেহী মানুষটার সামনে প্রেরণার নিজেকে নেহাত শিশু লাগছিল। শাওকাত পাঞ্জাবি পাল্টে একটা শার্ট পরে নিয়ে, ওয়ালেট আর জিপের চাবি নিয়ে প্রেরণার হাত ধরে বলে, চলো। বাড়ি থেকে পা টিপে টিপে নিঃশব্দে বেরিয়ে যায় শাওকাত। প্রেরণা বাড়িতে কনেপক্ষ আর বরপক্ষের মানুষ তখন নাক ডেকে ঘুমাচ্ছে। প্রেরণাকে নিয়ে শাওকাত সেদিন ঘুরতে গিয়েছিল মাছ বাজার আর মাংস বাজারে। হ্যাঁ, এটাই শাওকাত ওয়াসিত। ভীষণ অদ্ভুত। নতুন লাল টুকটুকে বউকে নিয়ে গিয়েছে সকাল সকাল বাজার করতে। প্রেরণা অবাক হয়ে শুধু স্বামীকেই দেখছে। শাওকাত হেসে বলে, কি চমকে গেলে? আসলে বাজারটা করতে হবে। তোমাকে এনেছি ট্রেনিং দিতে। আজ একদিনেই তোমাকে ট্রেনিং দিয়ে পটু বানিয়ে দেব। যখন আমি থাকব না তখন তো এসব তোমাকেই করতে হবে। প্রেরণা নিজের অজান্তেই আঁতকে উঠেছিল শাওকাতের ওই কথাটায়। শাওকাত প্রেরণার হাবভাব দেখে নিজেও অপ্রস্তুত হয়ে পড়েছিল। নরম গলায় বলল, মানে আমি কর্মক্ষেত্রে ফিরে গেলে তোমাকে একা একাই এসব করতে হবে প্রেরণা। তুমি একজন দেশ সেবকের বউ। প্রেরণার দুচোখ ঝাপসা হয়ে উঠেছে কথাগুলো ভাবতে ভাবতে। শরীরটা দুর্বল লাগছে ভীষণ। সে মনে মনে আওড়ায়, অদ্ভুত লোক, স্বার্থপর লোক শাওকাত ওয়াসিত। শুদ্ধ মাম্মার আঙ্গুল আকরে ধরে হাঁটছে। সে টেরও পায়নি তার মা নিশ্চুপ কাঁদছে।
শাড়ির আঁচলে চোখের পানি মুছে প্রেরণা লিফটের দিকে পা বাড়ায়। লিফটে পা রাখতেই প্রেরণা নাক চোখ কুঁচকে ফেলে। রাদীপ হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। প্রেরণা অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে থাকে। রাদীপ শুদ্ধর সাথে কথা বলছে, আদর করছে তাকে। প্রেরণা নিশ্চুপ। লিফট আটতলায় থামতেই প্রেরণা ছেলেকে নিয়ে হন্তদন্ত হয়ে লিফট থেকে বেরিয়ে যায়। লিফটের দরজা বন্ধ হতেই রাদীপ পৈশাচিক হাসি হেসে দুচোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, উফফ, পাগল করেই দেবে এই মহিলা। শুদ্ধ মামাকে অনেক লম্বা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে। প্রীতম জো হুকুম মেরে আকাহ বলে লিস্টটা অতি সাবধানে ব্যাগে ভরে বোনের সামনে গিয়ে দাঁড়ায়। বোনের হাত দুটো মুঠি করে ধরে বলে, তোমার কি লাগবে বলো। আমার একটা মাউন্ট নিয়ে আসিস নেপাল থেকে, হেসে বলে প্রেরণা। প্রীতম বলে, আর ভাইয়ের বউ লাগবে, নেপাল থেকে বউ নিয়ে আসব। প্রেরণা হেসে বলে, ডেস্টিনি যদি লিখে থাকে নেপাল থেকে বউ আনবি তবে অবশ্যই আনবি, যেমন আমাদের বাবা মাকে এনেছিল সুদূর রাশিয়া থেকে। প্রীতম হেসে বোনকে বলে, দেখা যাক। ইনায়া, জুনি, নিধি, রিন্তু, রুশফি, সাইমা। এয়ারপোর্টে 6 বান্ধবী 6 জনকে ঘিরে ধরে কিচিরমিচির করছে। আনন্দ যেন তাদের বাঁধ মানতে চায় না। অবশেষে তাদের নেপাল ট্যুর সাকসেসফুল হতে চলল। ইনায়ার জন্য এয়ারপোর্টে এসেছে মির্জা বাড়ি থেকে ইসমাম মির্জা, ইহান, ইরফান এবং ইনশিরা। জুনির মা মৈথি ইসমামের কাছে এসে হাসিমুখে বলে, ভাই এত চিন্তা করবেন না, ওটা আমার বাপের দেশ, একদম চিন্তা করবেন না। মনে করুন আপনার মেয়ে তার নানুবাড়িতেই বেড়াতে যাচ্ছে। ভাবি বুঝতেই পারছেন, দয়া করে ওকে একটু চোখে চোখে রাখবেন। ইসমাম নরম গলায় অনুরোধের সুরে বলল মৈথিকে। তার চিন্তা বেড়েই চলেছে। সবাই যার যার টিকিট আর পাসপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়ার বান্ধবীরা আর চোখে ইনায়ার দুজন দাদানকে দেখছে আর নিজেরা নিজেরা গসিপ করছে। সিকিউরিটি চেকিংয়ের আগে ইনায়া আরও একবার ছুটে আসে তার দাদানদের কাছে। ইসমাম কপট রাগ দেখিয়ে বলে, এখনই শুরু করেছ অবাধ্যতা, এভাবে হুড়মুড় করে এলে কেন? ইনায়া হাঁপাতে হাঁপাতে পাপাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ দিতে। ইসমাম হাসে, মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। পাশ থেকে ইরফান বলে, শোন, পাখা নিয়ে বেশি ফরফর করবি না, আর পাহাড় চড়ার কথা তো মাথাতেই আনবি না, মনে রাখবি তোর ওজন। ইনায়া মেজো দাদানের দিকে রাগী চোখে তাকায়। ইহান বোনের মাথায় হাত বুলিয়ে বলে, যা বুড়ি, হ্যাভ আ সেইফ জার্নি। ইনশিরাহ পাশ থেকে বলে ওঠে, আর আমার ক্যামেরাটার যেন কিচ্ছুটি না হয়, খবরদার। ইনায়া হেসে মাথা নাড়ায়। তারপর সবাইকে টাটা দিয়ে চলে যায় ভেতরে। সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়ি নিয়ে এয়ারপোর্ট ছাড়ে। ইহান তাজওয়ারের বিএমডব্লিউ যখন এয়ারপোর্টকে ছাড়িয়ে আসছিল তখনই প্রীতম, সাফওয়ান আর জামিদের ক্যাব এয়ারপোর্টের সামনে গিয়ে দাঁড়ায়। পোখারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেপালি সময় বেলা 3টা নাগাদ ইনায়াদের ফ্লাইট গিয়ে অবতরণ করে। কনভেয়ার বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে ভিসার জন্য লাইন লাগায় সবাই, যেহেতু অন অ্যারাইভাল ভিসা। সব শেষে সিকিউরিটি চেকিং শেষে মিসেস মৈথি ইনায়াদের 5 বান্ধবীকে গাইড করতে করতে হাঁটতে থাকে। তাদের দলটাকে দেখে এমন লাগছে যেন একজন মেষপালক কিছু মেষশাবকদের খেদিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। জুনি বিরক্ত হয়ে তার মাম্মাকে বলল, মাম্মা স্টপ। ইসমাম আঙ্কেল নেই এখানে। নেই তো কি, আমি কথা দিয়েছি না তাকে। 6 বান্ধবী দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে থাকে। মিসেস মৈথির তাদের পরিবারের কাছে কথা দেওয়ার চক্করে না তাদের ট্যুরের 15 দিন ঘেটে গুবলেট হয়ে যায়। খুব একটা স্বাধীনতা যে পাওয়া যাবে না তা নিশ্চিতভাবে বলাই যায়। কাস্টমস অফিসারের কাছে কাস্টম ডিক্লারেশন ফর্ম দেখিয়ে ইমিগ্রেশন এজেন্টের কাছে 3য় দফায় জবাবদিহি করে সবাই তখন খুব ক্লান্ত হয়ে পড়েছে। রুশফি বিরক্ত হয়ে মিসেস মৈথিকে বলল, আন্টি এত নখরা করছে কেন এরা? মৈথি হেসে বলল, সেরকম কিছুই না বেটা, ইটস নর্মাল।
প্রযুক্তির উন্নতি সাধন যেমন হয়েছে, অপরাধ তেমনই বেড়েছে। সিকিউরিটির জন্য এসব সব ঝামেলা শেষ করে মিসেস মৈথি দলনেত্রীর মতো 5 বান্ধবীর দিকে ঘুরে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলে, সো গার্লস, এই ট্রিপে আমি তোমাদের আন্টি নই, ধরে নাও আমিও তোমাদের বান্ধবী। নির্বিঘ্নে আনন্দ করবে তোমরা, তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, বড় মুখ করে তোমাদের মাম্মা পাপার থেকে তোমাদের চেয়ে এনেছি আমি। আমার মুখটা রেখো। জুনি যারপরনাই বিরক্ত হয়ে বলে, মাম্মা এনাফ, খুব টায়ার্ড আমরা। চলো শিগগিরই। এই উর্দি পরিহিত মানুষগুলো তোমাকে পাগল ভাবছে। প্লিজ চলো, নানু বাড়ি চলো। মুভি লাউঞ্জে এসে সবাই থামে। মৈথি মেয়েদের দিকে তাকিয়ে বলে, পোখারা মেইন টাউন থেকে 4 কিলোমিটার দূরে জমসম মুসলিম কমিউনিটিদের এলাকা। ওখানে আমার বাপের বাড়ি। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা প্রিপেইড ক্যাব নিয়ে সোজা সেখানে যাব। গট ইট গার্লস? মেয়েরা মাথা নাড়ায়। মৈথি বলতে থাকে, ওকে দেন মানি এক্সচেঞ্জ অ্যান্ড সিম কার্ড নিতে হবে তো, সবাই একসাথে যাব না। প্রথমে 3 জন আমার সাথে চলো, বাকি 3 জন লাগেজ নিয়ে এই লাউঞ্জেই ওয়েট করো, ওয়াটার ফলস উপভোগ করো। ঠিক আছে। আমরা 10 মিনিটের মধ্যে ফিরছি। বুদ্ধদেবের বিশালাকা মূর্তির মাথার ওপর ওয়াটার ফলস পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অন্যতম একটি নিদর্শন। ইনায়া, রিন্তু আর জুনি লাগেজগুলোর পাহারাদার হিসেবে মুভি লাউঞ্জেই দাঁড়িয়ে আছে। বাকিরা মিসেস মৈথির সাথে এয়ারপোর্টের মানি এক্সচেঞ্জ এন্ড ব্যাংকিং জোনে গিয়েছে। জামি হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে ঝুঁকে হাঁটু ধরে আছে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন তার। প্রীতম দাঁড়িয়ে পড়ে ঘুরে জামির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, প্রবলেম কি? আমি হাঁপিয়ে উঠেছি। আমার খিদে পেয়েছে। শুভ হতবাক হয়ে বলে, ফ্লাইটে রাক্ষসের মতো খেলি, এর মধ্যে খিদে পেয়ে গেল। আমার খিদে পেয়েছে। আমি আর কিছু জানি না ব্যাস। চল ফুড লাউঞ্জে চল। না না, এয়ারপোর্টের সামনে সেই বিখ্যাত রেস্তোরাঁয় যাব। প্রীতম এদিক ওদিক তাকিয়ে বলে, ওকে চল, তারপর বাকি কাজ করা যাবে। 4 বন্ধু মিলে রওনা দেয়। জামির মুখটা অনবরত নড়ছে। সে ফ্লাইটের খাবারগুলোর সম্পর্কে রেটিং দিচ্ছে বন্ধুদের। বুঝলি, ওই কেবিন ক্রুগুলো যতটা মিষ্টি, খাবারগুলো ততটাই জঘন্য ছিল। সাফওয়ান বলে, তো ঠুস ঠুসকে খেলি কেন? ভদ্রতা। ভদ্রতার খাতিরে। গম্ভীর হয়ে জামি জবাব দেয়। শুভ মুখে বর্গীয় শব্দ করে বলে, তুই আর তোর ভদ্রতা। 4 বন্ধু মিলে এয়ারপোর্টের এক্সিটের দিকে এগিয়ে যাচ্ছিল। ইনারা 3 বান্ধবী দাঁড়িয়ে ছিল ঠিক বিপরীতেই মুভি লাউঞ্জের লবিতে। ইনাকে সর্বপ্রথম জামি দেখতে পেয়ে চোখ বড় বড় করে চাপা স্বরে চেঁচিয়ে বলে, আরিব্বাস। প্রীতম, শুভ আর সাফওয়ান দাঁড়িয়ে পড়ে জামির দৃষ্টি অনুসরণ করে তাকাতেই খানিকটা অবাক হয় তারা। ইনারা কেউই তাদের তখনও দেখেনি। জামি বলে, এই ইরফানের ওই নিব্বি বোনটা না? অয় কেমতে টপকালো এখানে? প্রীতম ইনায়ার থেকে দৃষ্টি সরিয়ে জামির দিকে তাকায়, ভ্রু কুঞ্চিত হয় তার, বলে, নিব্বি? আরে হ ভাই, পুরাই নিব্বি। লাস্ট ইয়ার ভার্সিটির প্রোগ্রামের কথা মনে আছে? ইরফান এই নমুনাটাকে নিয়ে এসেছিল প্রোগ্রামে। তখন কোনো জুনিয়র সম্ভবত ভুল করে ওর সাথে ধাক্কা খেয়েছিল। অনেক চিপাচিপি ছিল তাই। এই নিব্বি আকাশ পাতাল এক করে কাঁদতে কাঁদতে ইরফানকে বলেছে, দাদান দাদান, ওই ছেলেটা আমাকে ধাক্কা মেলেছে। শুভ আর সাফওয়ান হো হো করে হাসছে। প্রীতম হেসে ফেলে বলে, হোয়াট? মেলেছে? এভাবে কথা বলে মেয়েটা? সাফওয়ান বলে, আরে না ভাই, জামি বাড়িয়ে বলছে। এমনিতে একটু আহ্লাদি মেয়েটা, বড়লোকের মেয়ে না, তাই হয়তো। প্রীতম মাথা ঘুরিয়ে এক পলক ইনাকে দেখে হাঁটতে শুরু করে। জামি বলতে থাকে, এটাকে এর ফ্যামিলি সুদূর নেপাল আসতে দিল। আশেপাশে ইরফান মির্জা নেই তো?
থাকতেই পারে। তুই যেখানে, ইরফান সেখানে। তোর গন্ধ শুকে শুকে চলে আসে তার কাটাটা। শুভ মাঝখান দিয়ে বলল, না। ট্যুরে এসেছে সম্ভবত, ওর বান্ধবীরা পাশেই দাঁড়িয়ে। দেখ দেখ, মেকআপ নিচ্ছে নিব্বিগুলো। জামি বলে, ও ইরফান নেই। চল তাহলে ওদের একটু জ্বালিয়ে আসি। প্রীতম চুপচাপ হাঁটছে। জামি, শুভ আর সাফওয়ান উচ্চশব্দে হাসছে ইনায়া আর ওর বান্ধবীদের দেখে। প্রীতম বলে, ডোন্ট মেক ফান অফ দেম। সবাই প্রন্মীর বয়সী। জামি মুখ বিকৃত করে বলল, এহহ। প্রন্মী আর ওরা এক হল। আমাদের প্রন্মী একটা লক্ষ্মী বাচ্চা। আর ওরা 4 ভাইবোন একটা নমুনা। সাফওয়ান বলে। শুভ বলল, ঠিক বলেছিস। মির্জা বাড়ির 4 নমুনা। প্রীতম বলে, বকবক না করে চল এখান থেকে। ইনায়া প্রচণ্ড বিরক্ত হচ্ছে। তার রীতিমতো ঘুম পাচ্ছে। মিসেস মৈথি আর ওরা 3 জন এখনো আসেনি। সে আরে আরে রুশফি আর জুনিকে দেখছে। সবাই মেকআপ নিচ্ছে। ইনায়া কোনো আগ্রহ পাচ্ছে না এসবে। সে খেয়াল করছে তার হঠাৎ খুব অস্থির লাগছে। মনে হচ্ছে কিছু একটা তার সাথে খারাপ হতে চলেছে। ইনায়ার মাঝে মাঝে এরকম হয়। তার ওপর এই সুদূর নেপালে পরিবারের কেউ নেই। ইনায়া পরিবার ছাড়া কোথাও এক মুহূর্ত থাকেনি। স্বাধীনতার জন্য হাঁসফাঁস করতে থাকা ইনায়া টের পেল তার স্বৈরাচারী পরিবারকে সে ভীষণ মিস করছে। মাত্র তো এসে পৌঁছালো, এখনই তার খারাপ লাগছে ভীষণ। মিসেস মৈথি ওদের 3 জনকে নিয়ে ফিরে বাকিদের নিয়ে সব গুরুত্বপূর্ণ কাজ শেষ করল। 6 বান্ধবী মিলে তখনই আবদার করল এয়ারপোর্টের সামনে নেপালি হালাল রেস্তোরাঁ ওয়ান্স আপন আ টাইমে খেতে যাবে। রেস্তোরাঁটির সুনাম তারা বহু শুনেছে বিখ্যাত ফুড ব্লগারদের থেকে। মিসেস মৈথি সায় দিল। এমনিতেও বাচ্চাগুলো ফ্লাইটে কিছু খেতে পারেনি ঠিকঠাক। নিশ্চয়ই খিদে পেয়েছে ভীষণ। ওরা সবাই এয়ারপোর্ট এরিয়া থেকে বেরিয়ে সেই বিখ্যাত নেপালি হালাল রেস্তোরাঁয় ঢুকল। রেস্তোরাঁটা বিশালাকা। ইনারা একটা 8 চেয়ারের টেবিল বুক করে ফেলল। যখন ওরা বসে গসিপ করতে শুরু করেছে দূর থেকে ওদের দেখল জামি। প্রীতমকে খোঁচা মেরে বলে, দেখ দেখ, এখানেও চলে এসেছে। তো না এমনি। বকবক না করে খা। ওদের ওভাবে স্টক করতে থাকলে আবার অপবাদ দেবে তোদের ইবটিজার বলে। জামি, সাফওয়ান আর শুভ চোখ সরিয়ে নেয়। ইনাদের টেবিল থেকে কিচিরমিচির শব্দ আসছে। প্রীতম শুধু কফি নিয়েছে, শুভ আর সাফওয়ান কিছুই নেয়নি। তবে জামি নিয়েছে প্রচুর খাবার, সে একমনে খাচ্ছে। তার অন্যদিকে কোনো হুঁশ নেই। শুভ বলে, মাঝে মাঝে নিঃশ্বাস নে ভাই। এভাবে খেতে থাকলে দম আটকে মরে যাবি। জামি কারো কথায় কান না দিয়ে খাওয়া শেষ করে হাঁপাচ্ছে। প্রীতম বিরক্ত হয়ে ওয়াটার বোতল জামির কাছে এগিয়ে দিয়ে বলে, তুই শোধরাবি না। নে পানি খা। জামি পানি খেয়ে একটা লম্বা শ্বাস ফেলে তারপর চেয়ার ঠেসে বসে থাকে। সাফওয়ান বলে, কিরে ভ্যাবদা মেরে গেলি কেন? অতিরিক্ত গিলে খারাপ লাগছে। জামি মাথায় নাড়ায়। তো এমন করছিস কেন? জামি অস্ফুটে বলল, হাগা পেয়েছে। প্রীতম হতভম্ব হয়ে জামির দিকে তাকায়। এই ছেলেটার মুখে কোনো লাগাম নেই। তারপর আশেপাশে তাকায়। ভাগ্যিস বাঙালি নেই আশেপাশে। জামির দিকে রাগী চোখে তাকিয়ে প্রীতম বলে, হোয়াট ইজ দিস? কেন? তোদের হাগা পায় না? শুভ প্রীতমকে বলে, ভাই স্কচ টেপ আছে। থাকলে দে তো। আমার মুখ বন্ধ কেন করবি? তোদের ওয়াশরুম পায়, আমার হাগা পায়। এত হেও করে দেখার কি আছে? যে যা পেরেছে অর্ডার করেছে, খেতে পারবে কি পারবে না তার বালাই নেই। ইনায়া খাবার নিয়ে শুধু নাড়াচাড়া করছিল, কোনো বিশেষ টেস্ট পাচ্ছে না সে। কিছু সময় বাদে সাইমা মুখ কাচুমাচু করে উচ্চস্বরে বাকিদের বলে ওঠে, এই রে। নিধি বলল, কি হলো?
মেবি আই গট মাই পিরিয়ড। রিল্যাক্স, পুরো রেস্তোরাঁর লোকদের চেঁচিয়ে শোনানোর কিছু হয়নি। চল ওয়াশরুম ওদিকে। সাইমাকে কভার করে নিধি ধীরে ধীরে হেঁটে যায় ওয়াশরুমের দিকে। বাকিরা সবাই খেতে থাকে। জামি তার 3 বন্ধুকে বসিয়ে রেখে ছুটতে ছুটতে ওয়াশরুমের কাছে আসে। রেস্তোরাঁর বিখ্যাত কিচেন এবং টেরেস সাইটের মধ্যবর্তী স্থানে পাশাপাশি জেন্টস অ্যান্ড লেডিস টয়লেট। জামি সোজা হেঁটে মেন চিহ্নিত ওয়াশরুমে ঢুকতেই থমকে দাঁড়িয়ে যায়। গুনে গুনে 3 সেকেন্ডের ব্যবধানে বিকট চিৎকারে তার কানে তালা লেগে যায়। সাইমা দুগালে হাত চেপে ধরে আতঙ্কিত হয়ে চিৎকার দেয়, আ! সাইমার আতঙ্ক সংক্রমিত হয় জামির মাঝে। সাইমার অনুরূপ 2 হাতে গাল চেপে ধরে জামি ভীত কণ্ঠে চিৎকার দেয়, আ! ভেতরের টয়লেট থেকে নিধি বেরোয় তৎক্ষণাৎ। বেরিয়ে এসে জামিকে দেখে সেও চিৎকার দিয়ে ওঠে, আ! 3 জন 3 কোণে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। জামি কিছু বলার আগেই স্পষ্ট ইংরেজিতে জামিকে নিধি একটা গালি দিয়ে বলে, মেয়েদের ওয়াশরুমে ঢুকেছেন। আমি এক্ষুনি সিকিউরিটিকে ডাকছি। অয়ে হ্যালো। সিকিউরিটিকে তো ডাকবো আমি। পুরুষদের ওয়াশরুমে ঢুকেছ তোমরা? হোয়াট? জি হ্যাঁ। বাইরে তখন জটলা লেগে গিয়েছে। চিৎকারের আওয়াজে মিসেস মৈথি এবং বাকি মেয়েরা রেস্তোরাঁর ওয়াশরুম সংলগ্ন করিডোরে ব্যাগেজ ফেলে রেখে ভেতর ঢোকে। নিজেদের টেবিল থেকে প্রীতম, শুভ আর সাফওয়ান ছুটে আসে, ব্যাগেজ রাখে করিডোরে, ঢুকে পড়ে ওয়াশরুমে। জামি ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সাইমার দিকে। সাইমা জোরে জোরে ডাকছে, সিকিউরিটি। নিধি বলে, আরে কলিং অ্যালার্ম টিপে দে কুইক। ইনায়া আর মিসেস মৈথি ওদের কাছে এসে দাঁড়ায়। ওরা দুজন খেকিয়ে বলে ওঠে, এই লোকটা লেডিস ওয়াশরুমে ঢুকেছে। প্রীতম ভেতরে ঢুকতেই ইনায়ার মুখোমুখি হয়। ইনায়া চোখ বড় বড় করে প্রীতমকে দেখছে। আরে এসব কি? এই লোক এখানে কিভাবে? অনেক কথাই তার মনে উকিঝুঁকি দিচ্ছে হঠাৎ করে। তবে আপাতত সে মনোযোগ দেয় ঝামেলায়। জামি খ্যাপা কণ্ঠে সাইমাকে বলে, ও আচ্ছা তাই। এটা লেডিস ওয়াশরুম। মামুনি একটু বাইরে এসে দেখো তো তবে। প্রীতম সবার মুখের দিকে তাকিয়ে এবার বলে উঠল, হোয়াটস গোয়িং অন? দুজন সিকিউরিটি এসে ততক্ষণে সেখানে পৌঁছায়। সাইমা আর নিধি তাদের জানায় কি হয়েছে। সিকিউরিটি গার্ড দুজন জামির দিকে তাকায়। জামি তাদের বলে, এরা দুজন বদ্ধ পাগল। ওকে, তো চলো সবাই। বাইরে গেলেই তো বুঝতে পারবে বিষয়টা। স্যার, এটা তো লেডিস টয়লেট। সিকিউরিটি দুজনের মধ্যে একজন বলে ওঠে। জামি দাঁতে দাঁত চেপে বলল, রিয়েলি? তো এটা কি? এটা কি? এটা? ওয়াশরুম থেকে বেরিয়ে আঙুল উঁচিয়ে 3D সাইন বোর্ডটা সবাইকে দেখিয়ে চেঁচিয়ে ওঠে জামি, কি এটা? আনসার মি। চিত্রটি লেডিসের। সিকিউরিটি দুজন থতমত খেয়ে যায়। নিধি আর সাইমা চোখ বড় বড় করে সাইনবোর্ডের দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত! এটা পাল্টে গেল কিভাবে? তারা তো স্পষ্ট ওয়ামিন লেখা দেখেছিল। সাইমা ভীত সন্ত্রস্ত হয়ে সিকিউরিটি গার্ডকে বলে, কিন্তু 5 মিনিট আগেই তো এখানে ওয়ামিন লেখা ছিল। জামি তেতে ওঠে, বলে, প্রমাণ পেয়ে এখনও তর্ক? নিব্বির দল। ইনায়া চেঁচিয়ে ওঠে, নিব্বিকে? আর সম্ভবত এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আগে ক্লিয়ার হয়ে নেই। সিকিউরিটি গার্ড দুপক্ষের ঝগড়াঝাটির মধ্যে বলে ওঠে, স্টপ। আসলে আপনাদের কারো দোষ নেই। আসলে কোনো দুষ্ট লোক সম্ভবত সাইনবোর্ড দুটো অদলবদল করে দিয়ে গিয়েছে। এমন আরও একবার হয়েছিল। প্রীতম রাগী গলায় বলে, এত নিরাপত্তার পরেও এমন দুষ্টু লোক কিভাবে এসব করে? এই আপনাদের সিকিউরিটি? ওয়াশরুমের সাইনবোর্ড রাতারাতি অদলবদল হয়ে যায় 5 মিনিটের ব্যবধানে। একজন সিকিউরিটি অফিসার আমতা আমতা করে বলে, স্যার, ক্যামেরা ফুটেজ দেখে আসল কালপ্রিটকে ধরতে পারব। শো হোয়াট? অঘটন তো একটা ঘটেই গিয়েছে, নাও গো। নিরাপত্তা বাড়ান।
নয়তো কমপ্লেইন ডেস্কে চিঠি যাবে আপনাদের নামে। যথারীতি ধমকে বলে প্রীতম। সিকিউরিটি গার্ড মাথা নাড়িয়ে সাইনবোর্ড ঠিক করে চলে যায়। ইনায়া, মিসেস মৈথি আর তার বান্ধবীরা প্রীতমদের দিকে তাকিয়ে আছে। প্রীতম ঘুরে সাইমা আর নিধির দিকে ফিরে গম্ভীর কণ্ঠেই বলে, সরি। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। জামি প্রীতমের ওপর চেঁচিয়ে ওঠে, এই তুই ওদের সরি বলছিস কি রে? সরি সস্তা। ভুল কে করেছে? আমি করেছি। ইনায়া জামিকে বলে, একটা ঝগড়ুটে লোক তো আপনি। প্রমাণ তো হয়েই গেল এটা লেডিস টয়লেট। পরোক্ষভাবে হলেও দোষ আপনার। ভিতরে ঢুকেও বুঝতে পারলেন না কোনটা লেডিস টয়লেট আর কোনটা নয়। জামি পাল্টা মুখ বিকৃত করে বলে, অত কিছু খেয়াল করার সময় দিয়েছে তোমার ওই ফ্রেন্ড দুটো। দেখেই শেয়ালের মতো হুক্কা হওয়া শুরু করে দিয়েছে। নিধি ক্ষেপে গিয়ে বলে, আমি শেয়াল? এই এই আপনি কি মোটা পান্ডা কোথাকার? জামি নিজের শরীরের দিকে তাকিয়ে ক্ষেপে যায়, তাকে কেউ মোটা বললে তার মাথা ঠিক থাকে না, মেয়েরা বললে তো একদমই না। সে তৈরি হচ্ছিল মেয়েগুলোকে কুৎসিত কিছু গালি দিতে, ইংলিশ বাংলার সংমিশ্রণে কিছু অদ্ভুত সুন্দর গালি। প্রীতম তার বন্ধুকে খুব ভালোভাবে চেনে। একটা অঘটন এখানে ঘটতে চলেছে নির্ঘাত। তার আগেই প্রীতম জামির মুখ চেপে ধরে। কিন্তু শেষ রক্ষা হয় না। শুভ, সাফওয়ান আর প্রীতম কেউই জামিকে থামাতে পারেনি। জামি বলে ওঠে, আমি মোটা পান্ডা। 3 স্তর মেকআপ লাগানো শাকচুন্নির দল। তোমরা এক একটা। আবার মুখ চেপে ধরল প্রীতম। জামিকে আর কিছু বলতে দিল না। মিসেস মৈথি পড়েছে বিপদে। শুরুতেই এমন একটা বিশ্রী ঝামেলায় পড়তে হল। সে সবাইকে শান্ত করার চেষ্টা করছে, ব্যর্থ হয়ে সে চেঁচিয়ে তার মেয়েদের বলে, গার্লস স্টপ, চলো এখান থেকে। ইনায়া একপলক প্রীতমের দিকে তাকিয়ে জামিকে বলে, আজ বুঝতে পেরেছি মেজ দাদান কেন আপনাদের সহ্য করতে পারে না। আপনারা সহ্য করার মতো লোকই নন। এই কথাটা প্রীতমের খুব লাগল। কথাগুলো কর্ণগোচর হতেই ভ্রু কুঞ্চিত হয় তার। ইনায়ার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, কি বললে? যা বলেছি শুনতে পাননি? প্রীতম রাগটাকে হজম করে শান্ত হয়ে বলে, আচ্ছা, তোমার মেজ দাদান খুব ভালো বুঝি। আলবৎ। অ্যাটলিস্ট সে মেয়েদের সাথে পাইপা লাগিয়ে ঝগড়া করে না। শুভ বলে, আর তোমরা যাচ্ছে তাই বলে যাবে, আমরা শুনব। ওরে আবদার রে খুকুমনির দল। জামি বলে, আরে নিব্বির দলকে আর কি বোঝাবি? ইনায়া ক্ষেপে গিয়ে জামির দিকে 2 পা এগিয়ে গিয়ে বলে, আপনি। প্রীতম জামিকে সরিয়ে ইনায়ার দিকে শান্ত চোখে তাকায়। ইনায়া দমে যায়। তারপর বলে, কোন কুক্ষণে এখানে এসেছিলাম? কি দুর্ভাগ্য আমাদের। জামি দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের যেন খুব সৌভাগ্য তোমাদের সাথে দেখা হলো বলে। খুশির চোটে আমাদের মরে যেতে ইচ্ছে করছে। অসহ্য। ইনায়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের যেন খুব সহ্য। জামি পাল্টা জবাব দেয়। প্রীতম গম্ভীর কণ্ঠে বন্ধুদের বলে, এনাফ। চল এখান থেকে। অনেক হয়েছে। হ্যাঁ সেটাই। চল। জামিকে টানতে টানতে প্রীতম, সাফওয়ান এবং শুভ গিয়ে ব্যাগেজের কাছে দাঁড়ায়। সবার ব্যাগেজ করিডোরে পড়ে আছে, যেখানে ইনায়াদের ব্যাগেজ রাখা ছিল। মিসেস মৈথি মেয়েদের তাড়া দেয়। ওরা 6 বান্ধবীও দ্রুত এসে প্রীতমদের দিকে আর চোখে তাকিয়ে মুখ বিকৃত করে যার যার লাগেজ তুলে নেয়। ইনায়া এসে দেখল সে যেখানে তার ট্রলি ব্যাগটা রেখেছিল, ব্যাগটা ঠিক তার অপোজিটে পড়ে আছে। তার খুব রাগ হল। ব্যাগগুলো সব এলোমেলো হয়ে আছে। প্রীতমরা 4 বন্ধু নিজেদের লাগেজ তুলে সোজা হেঁটে সেখান থেকে চলে যায়। বাইরে প্রিপেইড ক্যাবগুলো দাঁড়িয়ে। মিসেস মৈথি মেয়েদের একপাশে দাঁড় করিয়ে রেখে একটা ক্যাব নিয়ে নেয়। রিন্তু আর রুশফি সবার সামনের সারিতে বসে। জুনি আর ইনায়া মাঝখানের সারিতে এবং সাইমা আর নিধি সবথেকে পেছনের সারিতে বসে।
বিশালাকা ক্যাবটির ডিকিতে ব্যাগেজ তুলে মিসেস মৈথি মাঝের সারিতে ইনায়ার পাশে গিয়ে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ আগের তিক্ত ঝামেলার কথা বেমালুম ভুলে সবাই এখন বেশ চনমনে। গল্প জুড়ে দিয়েছে সবাই। ইন্টারনেট ঘেটে সব তথ্য বের করতে থাকে। মিসেস মৈথি বলে, গুগলকে কি প্রশ্ন করছো? এটা আমার জন্মভূমি। বলো কি জানতে চাও মেয়েরা? রুশফি মিসেস মৈথিকে বলল, আচ্ছা আন্টি, আপনি তো এখানে 2 বছর পর পর আসেন। আপনার খারাপ লাগে না? মৈথি হেসে বলে, খারাপ লাগে বইকি। তবে তোমার আঙ্কেল আমার সব খারাপ লাগা দূর করে দেয়। মন খারাপ হতেই দেয় না। ইনায়া কৌতূহলী হয়ে বলে, জুনিদের নানুবাড়ি জমসম কেন? ওখানে সংখ্যালঘু মুসলিমরা কিভাবে থাকে? জমসম এরিয়াতে তো তোমাদের নানুর বর্তমান বাড়ি। সেখানে তার চিকেনের বিজনেস আছে। তোমার নানুর আসল বাড়ি মানে আমাদের পূর্বপুরুষদের বাড়ি বাঁকে জেলায়। নেপালের 95% মুসলিমদের বাস সেখানে। তাদের ক্যাব পোখারার আঁকাবাঁকা মসৃণ আধুনিক রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে জমসমের দিকে। ইনায়া কৌতূহলী হয়ে বলে, আঙ্কেলের সাথে তোমার লাভ ম্যারেজ ছিল? কিভাবে কি হলো বলো না। আমাদের লাভ স্টোরি? হ্যাঁ, আমাদের লাভ স্টোরি ইউনিক ইন্টারেস্টিং কোনো লাভ স্টোরি ছিল না। ওই তো তোমাদের আঙ্কেল ট্যুরে এসেছিলেন। বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিল আমাদের এলাকায়। দস্যুদের হাতে পড়ে তারা সবকিছু ছিনতাই হয়ে আমাদের পাড়ায় আশ্রয় নেয়। তখন আমরা পুতালি বাজার থাকতাম। আমার বাবা তাদের আশ্রয় দেয়। সেখান থেকেই প্রথম দেখায় দুজন দুজনের প্রেমে পড়ি। 5 বান্ধবী হা করে সব কথা শুনছিল। অস্ফুটে বিস্ময়সূচক কণ্ঠে বলল, ওয়াও, শো ফিল্মি। মৈথি হেসে বলতে থাকল, ফিল্মি তো কখনো ভেবেছি। নেপালি একটা মেয়ের শ্বশুর বাড়ি হবে পাশের দেশে। ইনায়া বলে, এটাকে ডেস্টিনি বলে আন্টি। আমার মেজো মা সবসময় বলে, আল্লাহ তোমার সাথে যাকে লিখে রেখেছে, সুদূর কাজাকিস্তান হলেও নিয়তি তোমাকে টানতে টানতে তার কাছে নিয়ে যাবে। রুশফি হেসে বলে, তাই নাকি? তাহলে ডেস্টিনি নিশ্চয়ই আমাদের টানতে টানতে এখানে নিয়ে এসেছে। ইনায়া, তোর নিশ্চয়ই এখানে বিয়ে হবে। জুনি দাঁত বের করে বলে, আমার মামাতো ভাইয়ের সাথে বিয়ে দেব তোর। ইনায়া চোখ রাঙায় ওদের। সবাই হাসছে। গাড়ি এগিয়ে যাচ্ছে জমসম মিউনিসিপ্যালিটি রোডের দিকে। রাস্তার দুধারে আধুনিক সুউচ্চ দালান। মৈথির বর্ণনায় আগে যেখানে পাহাড় ছিল। ইনায়া জানালা থেকে দৃষ্টি দেয় বাইরে। এসি অফ করে প্রাকৃতিক বাতাসের স্নিগ্ধতার স্বাদ নিচ্ছে সে। রিন্তু বলে, এখানে ইনায়ার ডেস্টিনি হলে মন্দ হয় না। নেপালি ছেলেদের চেহারা সাউথ কোরিয়ানদের মতো কিছুটা। ইনায়ার তো কোরিয়ান ছেলে পছন্দ। ওর তো পুরো জমে যাবে। আর আমাদেরও। রিন্তুর কথায় হেসে লুটোপুটি খাচ্ছে সবাই। হেসে ফেলে ইনাও। গাড়ি তাদের জমসমের বুদ্ধ মন্দির অতিক্রম করেছে। ইনায়া ওদের সবার দিকে তাকিয়ে বলে, আজ বিকেলের প্ল্যান কি? প্ল্যান না বাচ্চারা, আজ শুধু রেস্ট। যা করার কাল থেকে করো। আদেশের সুর মৈথির কণ্ঠে। জুনি বিরক্তি প্রকাশ করে মায়ের কথায়, মা শুরু হয়ে গেল তো। তুমি কিন্তু বলেছিলে এখানে এসে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। মৈথি হার স্বীকার করে নেয়। বলে, আচ্ছা যা ইচ্ছা করো। আগে তো বাড়িতে পৌঁছে নিই। হোটেল হিমালয়া ইন, পোখারা সিটির সুপরিচিত পর্যটক হোটেলগুলোর একটি। ক্যাব থেকে নেমে সবাই ব্যাগেজ নিয়ে রিসিপশনে যায়। 2টো রুম আগেই বুকিং করে রেখেছিল তারা অনলাইনে। একটা রুমে শুভ এবং সাফওয়ান থাকবে, আরেক রুমে জামি এবং প্রীতম। কি কার্ড দিয়ে দরজা আনলক করে ভেতরে ঢুকে ব্যাগেজ রেখেছে প্রীতম বিশালাকা আধুনিক রুমের বিশাল বেডটাতে গায়ে দেয়। জামি জানালার পর্দা সরিয়ে মুখ দিয়ে বিস্ময়সূচক বাক্য আওড়ায়, ওয়াহ রে প্রীতম। মাউন্ট ভিউ।
বেছে বেছে জবরদস্ত রুমটা নিয়েছিস। আচ্ছা, ওই মাউন্টটার নাম কি? প্রীতম উঠে বসে চোখ থেকে চশমা খুলে মুছতে মুছতে বলে, গুগল কর। তুই থাকতে গুগল কেন রে? আমাকে সব জানতা মনে করিস? ইউনিভার্সিটির ব্রাইট বয় তুই। সরি, বইয়ে রিপাবলিক অব নেপাল বলে কোনো চ্যাপ্টার ছিল না। প্রীতম উঠে দাঁড়ায়। লম্বা জার্নিতে মাথা ধরেছে বেশ। একটা ওষুধ খেয়ে নিতে হবে এক্ষুনি। হ্যান্ডব্যাগের কোথাও মেডিসিন খুঁজে না পেয়ে সে প্রেরণাকে মেসেজ পাঠায়, আপু মেডিসিন। ওপাশ থেকে প্রেরণা উত্তর দেয়, লাগেজে। খুললেই পেয়ে যাবি। প্রীতম ফোন রেখে হ্যান্ডব্যাগ থেকে লাগেজের রিমোট কন্ট্রোলার বের করে পাসওয়ার্ড দিতে গিয়ে দেখে পাসওয়ার্ড কাজ করছে না। কিছুটা বিরক্ত হয়ে পুনরায় চেষ্টা করে সে, বিফল হয় এবারও। একাধিকবার ভুলভাল পাসওয়ার্ড দেওয়াতে 5 মিনিটের জন্য অফ হয়ে যায় রিমোট কন্ট্রোলারটা। জামি এগিয়ে আসে। কিরে, এটাকে নিয়ে দাপাদাপি কি করছিস? পাসওয়ার্ড কাজ করছে না। ভুলে গিয়েছিস? একদম না, পাসওয়ার্ড আমার আপুর প্রণমীর বার্থডে ডেট পর্যায়ক্রমে। তবে বুঝতে পারছি না। আরও কিছুক্ষণ চেষ্টা করে প্রীতম হাল ছেড়ে বলে, হ্যাক করতে হবে। তারপর খুলে যাবে, তবে লকটা পার্মানেন্টলি নষ্ট হয়ে যাবে। এছাড়া কোনো ওয়ে নেই। আচ্ছা তাই কর। জামি নিজের ব্যাগ খুলতে খুলতে জবাব দেয়। 5 মিনিটের মাথায় ব্যাগের লকটাকে খুলে ফেলে প্রীতম। নিজের হ্যাকিং দক্ষতার ওপর অতি প্রসন্ন সে। মাথা ব্যথার ওষুধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে ব্যাগের উপরের পাট তুলতেই সে হতভম্ব হয়ে যায়। মুহূর্ত কেটে যায়, প্রীতম জামির দিকে তাকায়। জামি হেডফোন লাগিয়ে জানালার কাছে দাঁড়িয়ে মাউন্ট দেখতে দেখতে গানের তালে তালে দুলছে। প্রীতম একটা ঢোক গিলে পুনরায় ব্যাগের দিকে তাকায়। এটা অন্য কারো ব্যাগ। কোনো মেয়ের। উপরেই মেয়েদের কিছু ইনার সেট রাখা। লাল, বেগুনি, গোলাপি রঙের ব্রা। প্রীতম একটা ঢোক গিলে ধপ করে লাগেজ বন্ধ করে ফেলে। মুখ থেকে অস্ফুটে বের হয়, হোয়াট দ্য হেল আর দিজ। আলোকে ভীষণ উত্তেজিত লাগছে। ভীষণ বলতে ভীষণ। হাতে একটি টিফিন ক্যারিয়ার তার। তাতে রয়েছে বাহারি খাবার, ক্ষীর। একটা সাদা কালো মিশেলের টাঙ্গাইল শাড়ি গায়ে তার, দাঁড়িয়ে আছে স্বামীর পাশে। বারবার ঘড়িতে সময় দেখছে সামিন। আলো এদিক ওদিক দৃষ্টি দিয়ে বলে, ও এখনো আসছে না কেন বলুন তো মেয়র সাহেব? আসবে। 9টায় ডিউটি শেষ হওয়ার কথা। আলো ইতস্তত করে বলে, এভাবে এত রাতে? ছেলেটা বিরক্ত হবে না তো? কে মুইন? আশ্চর্য কথা বলো। আলো চুপ হয়ে যায়। সে আর সামিন এসেছে মুইনের কটেজে। পরিকল্পিত নয় ব্যাপারটা। হুট করে সামিন প্রস্তাব রাখল, চলো ছেলেটাকে দেখে আসি। কটেজের গেটে মুইনের জিপ এসে থামে রাত ঠিক 9টা 5-এ। তাকে নামিয়ে দিয়ে জিপ চলে যায়। গেটের সামনে সামিনের গাড়ি, কটেজের দরজার সামনে আউটডোর লাইটিংয়ে সামিন আর আলোকে দাঁড়িয়ে দেখতে পেয়ে মুইন অবাক হয়। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায় সে। সামিন আর আলো হাসে। মুইনের চেহারায় ক্লান্তি ভাব স্পষ্ট। এগিয়ে এসে বিনয়ী সুরে বলে, সামিন বাবা আপনারা? হ্যাঁ। ডিনারের দাওয়াত দিয়েছিলে আগামী পরশু। তোমার আন্টি বলল চলো আজই যাই। মুইন ক্লান্তি মাখা মুখে একটা স্নিগ্ধ হাসি উপহার দিয়ে কিকার দিয়ে দরজা খুলে সামিন আলোকে বলে, আসুন ভেতরে আসুন। এতক্ষণ দাঁড়িয়েছিলেন? আমি দুঃখিত। আরে না না, এতক্ষণ নয়। এই হবে 5 মিনিট। আলো আর সামিন মুইনের পিছু পিছু ঘরে ঢোকে। মুইন দরজার পাশের সুইচগুলো টিপে দিতেই পুরো ঘর আলোকিত হয়ে যায়। আলো চারপাশে তাকিয়ে দেখে।
পুলিশ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত কটেজগুলো তেমন আহামরি নয়। 3টা বেডরুম, একটা কিচেন, একটা ড্রয়িং কাম ডাইনিং আর 3টে ওয়াশরুম। ছোটখাটো এই ঘরটি খুব গোছালো। আলো এক নজরে যা বুঝল। ব্যাচেলর ছেলেদের ঘর মনেই হয় না। মুইন সোফা সেট দেখিয়ে আলো শামিনকে বলে, প্লিজ বসুন না, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। শামিন আর আলো মাথা নেড়ে বসে। মুইন নিজের রুমে ঢুকে যায়। জলদি জলদি ইউনিফর্ম খুলে ফ্রেশ হয়ে একটা ট্রাউজার আর পোলো টি শার্ট গায়ে চাপিয়ে বেরোয়। ভীষণ চিন্তিত লাগছে এ থানার জাদরেল স্যার মুইন ফরাজিকে। আজ বুয়া আসেনি, রান্না হয়নি। আলো শামিন আসবে সে তো জানতই না। ডিনারের দাওয়াত ছিল আগামী পরশু। এখন কি খেতে দেবে শামিন বাবা আর মিষ্টি আন্টিকে? ডিনারে বাইরে থেকে খাবার আনিয়ে খাওয়াবে। উকি দিয়ে দেখতে পায় শামিন বাবা আর মিষ্টি আন্টি নিজেদের মধ্যে কথা বলছে। ত্রস্ত পায়ে হেঁটে মুইন কিচেনে ঢোকে। অনলাইনে 3টা আইটেম সে অর্ডার করেছে, বাকিটা নিজে করে নেবে। ফ্রিজ খুলে দেখল মাটন আর বিফ পরিমাণ মতোই আছে। মুইন স্বস্তির নিঃশ্বাস ফেলে বিফের প্যাকেটটা পানিতে ভিজিয়ে রেখে অন্যান্য রন্ধন প্রণালী খুঁজে খুঁজে বের করে লোয়ার কেবিনেটের ওপর রাখে। আলো এদিক ওদিক তাকিয়ে শামিনকে ফিসফিসিয়ে বলে, কত গোছালো ছেলেটা, আপনার মেয়ের মতো নয়। শামিন হেসে বলে, গোছালো দেখেই তো অগোছালো মেয়ের জন্য ঠিক করেছি। মেয়ের স্বামীর ঘর পছন্দ হয়েছে? খুব। আলো হেসে বলে। শামিন কয়েক সেকেন্ড পর বলে, ঝিলবাড়িতে যে অ্যাপার্টমেন্টের কাজ চলছে ওটা মেয়ে জামাইকে তাদের বিয়েতে দেব। বিয়ের পর ওখানে থাকবে দুটিতে। আলো বাদ সেধে বলে, জামাই যেখানে রাখবে মেয়েকে, মেয়ে সেখানে থাকবে। আল্লাহ দুজনকে ভালো রাখলেই হলো। মুইনকে আসতে দেখে দুজনে কথা থামিয়ে জোরসড়ো হয়ে বসে। মুইন এসে শামিনের পাশে বসতে বসতে বলে, আর কেউ আসলো না কেন? ইনভিটেশন তো সবার ছিল। ওরা ইনভিটেশনের দিনই আসবে, আগামীকাল। আমরা দুবার এলাম, ক্ষতি কি? মুইন হেসে মাথা নাড়ে শুধু। বুঝিয়ে দেয় কোনো ক্ষতি নেই। আলো মুগ্ধ চোখে মুইনকে দেখে শুধু। সুদর্শন একজন পুরুষ। ইনশিরাহকে ছোটবেলাতে আলো গল্প শোনাতো, একদিন এক রাজার কুমার এসে তোমাকে নিয়ে যাবে আমাদের কাছ থেকে। সেই রাজকুমারদের মতো সুদর্শন ছেলেটা। ইনশিরার গায়ের রংটা যদিও চাপা আলোর মতো, তবুও দুজনকে রাজ্যটক লাগবে। কিছুক্ষণ আলাপ করে মুইন উঠে দাঁড়ায়, কলিং বেল বাজছে। ডেলিভারি ম্যান খাবার দিয়ে গিয়েছে। আলো অবাক হয়ে বলে, এসব কি? মুইন লজ্জিত হয়ে বলে, আন্টি আজ বুয়া আসেনি, মাফ করবেন, বাইরে থেকে খাবার আনাতে হলো, ক্ষমা চাইছি। আলো খানিকটা উঁচু গলায় বলে, এমা, একদম না, আমি সবকিছু নিয়ে এসেছি, কিচ্ছু প্রয়োজন নেই আর। মুইন দৃষ্টি ঘুরিয়ে আলোর পাশে রাখা টিফিন ক্যারিয়ার দেখে। তারপর বলে, আমার বাড়িতে এসেছেন, আমার আপ্যায়ন গ্রহণ করতে হবে। মুইন হাতের খাবারের পার্সেলটা ডাইনিংয়ে রেখে কেবিনেট থেকে কিচেন এপ্রন বের করে পরে নেয়। একটা আইটেম রেডি করবে সে। আলো আর শামিনের মুখ হা হয়ে যায়। এ থানার জাদরেল স্যার মুইন ফরাজির বলিষ্ঠ দেহে কিচেন এপ্রন। আন্তর্জাতিক মানের হ্যান্ডসাম শেফ লাগছে তাকে। শামিন বলল, কি করতে চলেছ? মুইন হেসে জবাব দেয়, আমার অতিথিদের জন্য বিশেষ একটা আইটেম রান্না। কিচেন থেকে বসার ঘরের মাঝে কোনো দেয়াল নেই। মুইন চপিং বোর্ডে দ্রুত হাত চালাচ্ছে। অত্যন্ত সুনিপুণভাবে ক্যাপসিকাম, পেঁয়াজ, পনির স্লাইস করছে সে। আলো শামিন চোখ বড় বড় করে তাদের মেয়ের জন্য পছন্দ করা পাত্রের গুণ দেখছে।
একই সাথে অবাক এবং মুগ্ধ দুই জোড়া চোখ। স্বামীকে কনুই দিয়ে গুঁতো মেরে আলো ফিসফিস করে বলল, মাশাল্লাহ। শামিন হাসে নিশ্চুপ। মুইন বিফে মশলা মাখাচ্ছিল। আলো উঠে দাঁড়ায়। মুইন তার দিকে তাকিয়ে বলল, ও আন্টি, একদম আসবেন না, আপনি বসুন। আলো বসে। শামিন কিছুক্ষণ উসখুস করে বলল, রান্না জানো? এই তো, নিচুস্বরে জবাব মুইনের। শামিন বাবা আর মিষ্টি আন্টি যে অবাক হয়েছে তা দেখে সে হাসে, বলে, শামিন বাবা এতিমখানায় হুজুরের সাথে আমাদের প্রত্যেককে সপ্তাহে 2 দিন রাঁধতে হতো। ভুলে গেলেন? হ্যাঁ তাই তো। মুইন একটা তুর্কিশ আইটেম তৈরি করবে। সে মেরিনেট করা বিফটাকে আগুনে ঝলসাতে দিয়ে শামিন আলোর দিকে তাকিয়ে বলে, অনার্সে একটা রেস্তোরাঁয় 2 বছর কাজ করেছি। আলো শুধু মুগ্ধ চোখে দেখছে ছেলেটাকে। সুদর্শন, লম্বা, বডি ফিটনেস নজরকাড়া, বিনয়ী, গুণী, ভদ্র, ডিসিপ্লিনড। সবকিছুর সংমিশ্রণ। তার মেয়ের কত সৌভাগ্য হবে সে ভেবেই কুল পাচ্ছে না। শামিন মুইনকে বলল, কি কি রাঁধতে জানো? আলো স্বামীকে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলে, এত প্রশ্ন করছেন কেন? ছেলেটা বিব্রত হচ্ছে না। আপনি কি নিজের ছেলের জন্য মেয়ে দেখতে এসেছেন নাকি? শামিনও ফিসফিসিয়ে বলে, আরে জেনে নিচ্ছি কি কি রাঁধতে পারে, কারণ আমার অকর্মা ঢেকি মেয়ে তো কিছুই পারে না। ওকেই তো সব করতে হবে। খ্যাক করে হেসে ফেলে শামিন কথাটা বলে। আলো শাড়ির আঁচলে মুখ চেপে হাসে। মুইন দূর থেকে আর চোখে তাদের দেখে বলে, কিছু বলছেন আমায় শামিন বাবা? থু, না না, কিছু না। এই এত কিছু করতে হবে না। আমি আর তোমার আন্টি কিই বা খাই। কথা কথায় রান্না প্রায় সম্পন্ন হয়েছে। মুইনগা থেকে এপ্রন খুলে ফেলে টেবিলটাকে সুন্দর মতন সেট করে আলো শামিনের দিকে তাকিয়ে বলে, আসুন। আলো শামিন চেয়ারে বসতেই মুইন তাদের প্লেটে সার্ভ করে দিয়ে নিজেও একটা চেয়ার টেনে বসে। রাতে সে বিশেষ কিছুই খায় না, তবে আজ মেহমানদের সাথে খাচ্ছে। মুইনের তৈরিকৃত পদটা মুখে দিতেই আলো শামিন একে অপরের মুখের দিকে তাকায়। তারপর মুচকি হেসে খাবারটা চিবুতে থাকে। মুইন খাচ্ছে চুপচাপ। হুট করে শামিন বলে ওঠে, বিয়ের কথা ভাবছ না কেন? বিষম খেয়ে ওঠে আলো, চোখ বড় বড় করে স্বামীর দিকে তাকায়। এখানেই মেয়ের কথা বলবে নাকি লোকটা? মুইন আলোর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে শামিনের দিকে তাকায়। তারপর চোখ নামিয়ে চুপচাপ খেতে থাকে। এ থানার জাদরেল সুপারিনটেনডেন্ট লজ্জা পেয়েছে বোঝাই যাচ্ছে। শামিন আলোর দিকে তাকিয়ে আবারও মুইনকে বলে ওঠে, মেয়ে দেখব। মুইন খেতে থাকে, কয়েক মুহূর্তের জন্য হাত থেমে যায় তার। আলো আর শামিন তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। মুইন শামিনকে বেশি অপেক্ষা না করিয়ে অত্যন্ত নিচুগলায় বলল, আপনাদের ইচ্ছা শামিন বাবা। শামিন আলো একে অপরের মুখের দিকে তাকিয়ে সন্তুষ্টির হাসি হাসল। আর কোনো কথা বাড়াল না। খাওয়া হয়ে যেতেই মুইন এটো প্লেটগুলো তুলে নিয়ে সিঙ্কে রাখল। আলো উঠে দাঁড়ায়, বাবা বাকিটা আমি করে দিচ্ছি। তুমি তোমার শামিন বাবার সাথে গল্প করো তো। জোর করে মুইনকে ঠেলে পাঠিয়ে দেয় আলো। রাত 11টা অবধি তিনজনে গল্প করল। এবার আলো শামিনের ওঠার পালা। মুইন বলল, কাল আসবেন প্লিজ। আলো হেসে মাথা নাড়ায়। মুইনকে বলে, টিফিন বক্সগুলোতে তোমার জন্য রেঁধে নিয়ে আসা খাবার আছে, ক্ষীর আছে। ফ্রিজে তুলে রেখেছি। খেও। মুইন মাথা নাড়ায়। আলো শামিনকে গেট পর্যন্ত এগিয়ে দেয়। গাড়ি স্টার্ট করে শামিন আলো চলে যাওয়ার পরেও মুইন টান টান হয়ে দাঁড়িয়ে থাকে গেটের কাছে। মানুষ দুটোর কিছুক্ষণের উপস্থিতি হঠাৎ করে মুইনের মা বাবার কথা মনে করিয়ে দিয়েছে। মা বাবাকে মুইন দেখেনি। কোনো ছবি নেই তাদের। খালি মস্তিষ্কে মা বাবার কথা মনে পড়তেই মা বাবার স্থানে শামিন আলোর মুখটা ভেসে উঠল।
এমন হয় ছোট থেকে একটা পরিবারের জন্য একটু স্নেহের জন্য হেদিয়ে মরা জাদ্রেল মুইন ফরাজি এখানেই দুর্বল হয়ে যায়, ভীষণ দুর্বল। ঘরে ঢুকে দরজা লক করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর সোজা হেঁটে ফ্রিজের কাছে চলে যায় মুইন। ফ্রিজ থেকে ক্ষীরের বাটিটা বের করে রুমে ঢুকে বিছানায় আয়েশ করে বসে। বাটি থেকে মোমো করছে ক্ষীরের সুঘ্রাণ। মুইন প্রাণ ভরে সুঘ্রাণ নেয়। সে ক্ষীরের ঘ্রাণের সাথে টের পাচ্ছে একটা পরিবারের স্নেহ, যা মুইনের আজীবন কাঙ্ক্ষিত। এক বসাতেই ক্ষীরটা চেটেপুটে খেয়ে ফেলে স্বাস্থ্য সচেতন মুইন ফরাজি। তারপর উঠে তার পরিবারবিহীন রোবোটিক লাইফের রুটিন অনুযায়ী টিভি অন করে কিছুক্ষণ দেশের হালচাল দেখে। চ্যানেল পরিবর্তন করে একটা মিউজিক চ্যানেলে দেয়। এখানে বহু পুরনো হিরো হিরোইন শাহরুখ এবং ঐশ্বরিয়ার হামকো হামিছে চুরালো দিল মে কাহি তুম ছুপালো গানটা চলছিল। মুইন কয়েক পলক তাকিয়ে থেকে স্মিত হেসে চ্যানেল চেঞ্জ করে দেয়। এত রোমান্টিক গান দেখা উচিত নয় একজন পুলিশ কর্মকর্তার। তার দেখা উচিত ক্রাইম অ্যান্ড কেস টক শো। প্রীতম হতভম্ব হয়ে বসে আছে। এটা কি হলো? ব্যাগটা তো তারই। চোখের ধাঁধা নয়তো। চশমাটা চোখে লাগিয়ে আবারও একবার লাগেজ খুলে দেখে সে এবং পুনরায় লাগেজ বন্ধ করে জামির দিকে তাকায়। জামি মিউজিকের তালে তালে দুলছিল, অদ্ভুত অঙ্গভঙ্গি। প্রীতমের দিকে ঘুরতেই কান থেকে নয়েজ ক্যান্সেলিং হেডফোন সরিয়ে বলে, কি রে, তোবদা খেয়ে আছিস কেন? হোয়াট হ্যাপেন্ড? প্রীতম লাগজের ওপর হাত রেখে বসেছিল। জামি দৃষ্টি নামিয়ে ব্যাগের দিকে তাকিয়ে বলে, ব্যাগ নিয়ে আবার কি হলো? খুলতে তো পেরেছিলি। প্রীতম চুপচাপ। জামি এগিয়ে যায়, কই দেখি। আমাকে দেখতে দে। ব্যাগে কি সমস্যা? এই নাট। ব্যাগে কিছু নেই যা। জামিকে ঠেলে সরিয়ে দিয়ে প্রীতম লাগেজ আটকে বসে থাকে। জামি চোখ ছোট ছোট করে সন্দেহের চোখে তাকিয়ে গমগম করে বলে, কি ব্যাপার বলতো? কি লুকাচ্ছিস? ব্যাগে কি? কিছু না। আমাকে দেখতে দে। প্রীতম জামিকে ঠেলে সরিয়ে বলে, দেখতে হবে না। একটা প্রবলেম হয়েছে। কি? ব্যাগটা আমার না। সামহাউ এক্সচেঞ্জ হয়ে গিয়েছে ব্যাগটা। জামি তাজ্জব বনে যায়। উঁচু গলায় বলে, হোয়াট? জমসম মিউনিসিপ্যালিটি অফিস সংলগ্ন মুসলিম কমিউনিটিদের পাড়া। শহরে হাতে গোনা মুসলিমদের আবাসিক এরিয়া। প্লেন জার্নির পরে কোনো প্রকার বিশ্রাম না নিয়ে আরও আধা ঘন্টার জার্নিতেই সবাই তখন বিধ্বস্ত প্রায়। ক্যাবেই ঘুমিয়ে পড়েছে মেয়েগুলো। মিসেস মৈথি ঘুমায়নি। খুবই দায়িত্বের সাথে মেয়েগুলোকে পাহারা দিচ্ছেন। নিজের বাপের দেশের চিরচেনা এলাকায় ঢোকার সাথে সাথে মনে এক অদ্ভুত প্রশান্তি এসে ভর করল তার। চোখ দুটো ভিজে উঠল আবেগে। এতক্ষণ কিছুই হয়নি, তবে এখন ছটফটানি বেড়ে চলেছে তার। কখন বাবার গায়ে ঝাঁপিয়ে পড়বে, মায়ের গায়ের গন্ধ নেবে। মুসলিম কলোনির মাথায় ক্যাব থামে। বিশাল আয়তনের এরিয়া জুড়ে কলোনি। মাঝখানে ৩ লেনের আধুনিক রাস্তা। দুপাশে সারি সারি ডুপ্লেক্স দোতলা বাড়ি। মিসেস মৈথিদের বাড়ির নাম্বার ৮-১৩, আওরঙ্গজেব প্যালেস। মিসেস মৈথি একে একে সবাইকে ডেকে তোলে। মেয়েরা ঘুম ঘুম চোখে আশেপাশে তাকাচ্ছে। বিস্ময়সূচক কণ্ঠে বলে, পৌঁছে গিয়েছি আন্টি। হ্যাঁ রে বাবা। নাম। বাড়িতে গিয়ে ঘুমাবি সবাই। মেয়েগুলো সাথে সাথে ক্যাব থেকে লাফিয়ে লাফিয়ে নামে। ধরে ধরে সবার ব্যাগপত্র নামিয়ে নেয়। মিসেস মৈথি নেপালি ভাষায় ক্যাবের ড্রাইভারকে ধন্যবাদ জানায়। ইনায়া আশেপাশে তাকাচ্ছে। তার মাম্মা পাপা আর বাড়ির সবার কথা ভীষণ মনে পড়ছে। হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে বাড়িতে ফোন লাগায় সে। কলটা রিসিভ হতেই মনে হলো ওপাশ থেকে ফোনের ওপর হামলে পড়ল বাড়ির সবাই। কখন পৌঁছালো? কি খেলো, কি করলো, একে একে অগণিত প্রশ্ন ছুড়তে লাগলো ক্লান্তিহীনভাবে। ইনায়া বিরক্ত হয় না, হেসে ফেলে। এটাই তো তার পরিবার।
যে পরিবারের গল্প শুনিয়ে শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় ইনায়া। খুবই ঠান্ডা মাথায় সবার সব প্রশ্নের উত্তরগুলো দিল এক এক করে। লাগেজ নিয়ে মুসলিম কলোনির এরিয়ায় পা রাখে, বাকিদের অনুসরণ করে। কলিং বেল টিপে মিসেস মৈথি দাঁড়িয়ে আছে। বাপের বাড়ির কাউকে জানায়নি তাদের ফ্লাইট কখন। সারপ্রাইজ দেওয়ার জন্য জানানো হয়নি। দরজা খুলে দেয় একজন সত্তরোর্ধ্ব ধবধবে ফর্সা দেখতে বৃদ্ধ লোক। দরজা খুলে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মৈথির দিকে। মৈথি হাসি হাসি মুখে বাবার দিকে তাকিয়ে। লোকটার নাম মাসরার আওরঙ্গজেব। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে উঁচু গলায় নেপালি ভাষায় কাউকে ডাকতে থাকে অনবরত। মৈথি বাবাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয়। মাসরার আওরঙ্গজেবও কাঁদছে। বয়সের ভারে নয়ে পড়া বৃদ্ধ লোকটা মেয়েকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছে। ভেতর থেকে এক বৃদ্ধা বেরিয়ে আসে। তিনি মৈথির মা মিনালি। মাকে জড়িয়ে ধরে মৈথি কাঁদতে কাঁদতে মূর্ছা যাওয়ার মতো অবস্থায়। প্রায় 2 বছর পরে মাকে ছুঁতে পারছে সে। একটা পরিবারের হৃদয়স্পর্শী মুহূর্তকে সামনে দাঁড়িয়ে দেখছে ইনায়া আর তার 5 বান্ধবী। তাদেরও চোখ ভিজে উঠছে। দৃশ্যটা তাদের মা বাবাকে মনে করিয়ে দিচ্ছে বারবার। নেপালি মানুষগুলো বরাবর অতিথিপ্রায়ণ এবং বিনয়ী। জুনির থেকে সবাই শুনে এসেছে, কিন্তু আজ সবাই নিজের চোখেই দেখতে পাচ্ছে। মৈথির বাবা মা মাত্র কিছু সময়ের মধ্যেই ইনায়াদের নিজের নাতনির মতো ট্রিট করছেন। সবাই বাড়িতে 1 ঘন্টার মধ্যেই বেশ মানিয়ে নিয়েছে নিজেদের। একটা হোম সুইট হোম ফিল হচ্ছে। ডুপ্লেক্স এই বিশালাকা বাড়িটাতে মৈথির বাবা মা দুজনই থাকেন। মৈথির বড় ভাই সরকারি কর্মকর্তা, পরিবার নিয়ে কাঠমান্ডুতে থাকেন। বাড়িতে 2 জন মাত্র মানুষ, তাই ইনায়াদের বেশি খুশি লাগছে। ইতিমধ্যে সবাই হই হুল্লোড় শুরু করে দিয়েছে। মৈথির বাবা মা ভীষণ খুশি। কি করবেন কি না করবেন হিমশিম খাচ্ছে দুজন। ইনায়ারা সবাই মিলে পুরো বাড়িটাকে মাতিয়ে ফেলেছে। এখন অবধি একজনও ফ্রেশ হয়নি, বাইরের জামা ছাড়েনি। গল্প জুড়ে দিয়েছে আওরঙ্গজেব ও মিনালির সাথে। দুজনেই ভাঙা ভাঙা ইংলিশে ইনায়াদের সাথে গল্প করছে। মৈথি সবাইকে বলে বলে ড্রেস চেঞ্জ করাতে পাঠিয়েছে। ইনায়াদের জন্য দোতলার 3টা রুম ঠিক করা। ইনায়া, রুশফি, রিন্তু, নিধি, জুনি এবং সাইমা 3 ভাগে ভাগ হয়ে 3টা কামরা দখল করেছে। নেপালিদের বাড়ির ডিজাইন কিছুটা চায়নাদের মতো। ঘরের ভেতরে সর্বত্র সাবেকি শৌখিনতার ছোঁয়া। কাঠের ইন্টেরিয়র ডিজাইন নজরকাড়া। রুমে ঢুকে ইনায়া হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। বাড়ি থেকে একটার পর একটা মেসেজ আসছে। রিপ্লাই করতে করতে ক্লান্ত, গ্রুপে ছোট করে তাই ঘুমাবো লিখে দেয়। বাইরে থেকে মিসেস মৈথি সবাইকে আওয়াজ দেন যাতে ফ্রেশ হয়ে দ্রুত সবাই খাবার ঘরে যায়। ইনায়া উঠে বসে। খাবার কথা শুনেই তার ভীষণ খিদে পেয়ে গেল। রুশফি ইতিমধ্যে ফ্রেশ হয়ে নিয়েছে। ইনায়া উঠে তারা লাগায়। লাগেজের রিমোট কন্ট্রোলারটা কাঁধের ব্যাগ থেকে বের করে পাসওয়ার্ড দিতেই দেখল কাজ করছে না। বিরক্তি লাগছে ইনায়ার। পরপর অনেকবার ব্যর্থ হওয়াতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মুখে বিরক্তির শব্দ উচ্চারণ করে হতাশ হয়ে রুশফির দিকে তাকায়। রুশফি চিন্তিত ভঙ্গিতে এগিয়ে যায়। কি হলো? পাসওয়ার্ড ভুলিনি, ঠিকটাই দিয়েছি। ব্যাগটা খুলছে না। দীর্ঘ সময় 2 বান্ধবী বসে গবেষণা করেও কোন কুল কিনারা পেল না। ওদিকে মিসেস মৈথি ডেকেই চলেছেন। রুশফি হাল ছেড়ে দিয়ে বলে, তুই আন্টির একটা ড্রেস নিয়ে আপাতত পর। তুই তো হেলদি। আমাদের কারো ড্রেস তো তোর লাগবে না, পরে আবার দেখা যাবে। ইনায়া বিব্রত হয়ে বলে, না, আরেকটু চেষ্টা করি। কোনো চেষ্টাই কাজ হয় না। ক্ষুধার্ত পেটে যন্ত্রণায় ইনায়া চোখে সর্ষে ফুল দেখছে। মেজাজের খেই হারিয়ে ব্যাগটাকে 3-4টা গালিও দিল। জুনি, রিন্তু, নিধি ওদের ঘরে ঢুকল। জুনি বিরক্তি নিয়ে বলল, খিদে পায়নি নাকি ইনু? ফাস্ট
আর কত সময় লাগাবি? এ কিরে, তুই তো ফ্রেশ হোসনি এখনো। ইনায়ার ব্যাগের কথা জানতে পেরে সবাই বেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইল। জুনি বলল, তো এখন রাখো না, আপাতত মাম্মার থেকে ড্রেস নিয়ে পর। মাম্মা আর তুই হেলদি দুজনেই। মাম্মার ড্রেস এঁটে যাবে তোর গায়ে। বারবার হেলদি হেলদি শব্দটা শুনে ইনায়া বিরক্ত, রাগ চেপে গেল মাথায়। সে কপাল কুঁচকে চেহারায় বিরক্তির রেখা ফুটিয়েই বলল, না, আমি আন্টির থেকেও মোটা। আমি আমার ড্রেসই পরব। প্রয়োজনে ব্যাগটাকে কেটে ফেলব। ব্যাগটাকে কাটবি মানে? এত সুন্দর ব্যাগটাকে কাটবি? এটা তো রেয়ার এডিশন ছিল লোট্টোর। আর পাবি এমন? মেকানিক ডেকে খুলে নেব। এখন বাদ দে। ইনায়া ওদের কারো কথা শুনলই না। মিসেস মৈথির সাহায্য নিয়ে স্ক্রু ড্রাইভার এনে লকটাকে প্রথমে খোলে, পুরো নষ্ট করে। তারপর ব্যাগটার একপাশ কেটে ফেলে। তাকে ভীষণ উত্তেজিত লাগছে কাজটি করার সময়। যেন তেনভাবে ব্যাগটাকে খুলতে পেরে ইনায়ার মুখে বিজয়ীর হাসি। ব্যস্ত হাতে ওপরের অংশটা তুলে তাকাতেই সেই হাসি মিলিয়ে যায়। কিছুক্ষণ ফ্যালফ্যাল করে ব্যাগের দিকে তাকিয়ে থেকে ইনায়া বলে ওঠে, এসব কি? প্রীতম ট্রলি ব্যাগটার পাশে চুপচাপ বসে আছে। জামি রুমের মাথা থেকে ও মাথা পায়চারি করছিল। আচমকা থেমে গিয়ে প্রীতমের দিকে তাকিয়ে বলল, পুরো ঘটনাটা আবারও প্রসেস কর তো ব্রেইনে। প্রীতম মাথা তুলে তাকায় জামির দিকে। দরাজ গলায় বলতে শুরু করল, আমি ওয়াশরুম করিডোরে ব্যাগেজ রেখে ছুটে তোর কাছে গিয়েছি। যখন ঝামেলা শেষ হলো, এসে তুলে নিয়েছি। ব্যাস, এটুকুই। ওখানে আরও অনেকের ব্যাগেজ ছিল। এইবার পুরো ঘটনাটা প্রীতমের ব্রেইনে বেশ ভালো করে প্রসেস হয়। অঘটনটা কিভাবে ঘটেছে তা নিয়ে আর কোনো সংশয় নেই তার। বিরক্তিতে কপাল কুঁচকে জামির দিকে তাকিয়ে বলে, এখন কি করব বুঝতে পারছি না। কার ব্যাগ, তাকে কিভাবে খুঁজব? আর শেষে আমার ব্যাগটার সাথেই মিলে যেতে হলো। জামি গুরুগম্ভীর স্বরে বলল, মেয়েদের ব্যাগ বললি? কিভাবে বুঝলি? আচ্ছা, ভেতরে কি কি আছে? প্রীতম সরু চোখে জামির দিকে তাকিয়ে বলে, তা দিয়ে তোর কাজ? আরে মেয়েটাকে খুঁজে বের করতে হবে না, ইনফরমেশন জোগাড় কর। তাই বলে এভাবে অন্যের ব্যাগ হাতাবো? তো আর কি? আমি পারবো না। জামি বিছানায় বসে পড়ে ব্যাগটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আচ্ছা, ওপরের জিপারটা খোল। এটা কেন? এখানে কোনো কাগজপত্র থাকতে পারে। যদি মিলে যায়? ধর কোনো কার্ড বা টিকেটস। প্রীতম ভাবুক দৃষ্টিতে ব্যাগের দিকে তাকায়। জামি বলতে থাকে, তোর ব্যাগের প্রয়োজন না থাকতে পারে, বাট হতেই তো পারে এই ব্যাগের মধ্যে মেয়েটার অনেক ইম্পর্টেন্ট কিছু আছে। তাকে তার ব্যাগটা ফিরিয়ে দিতে হেল্প কর। প্রীতম জামির দিকে চোখ সরু করে তাকিয়ে বলে, এত ভালো চিন্তাভাবনা কি করে আসছে তোর মাথায়? এর পেছনে একটা কারণ আছে। গাছহারা ভাব নিয়ে বলল জামি। কি কারণ? দেখ, ব্যাগটা একটা মেয়ের। এই সুযোগে তুই একটা মেয়ের কাছে হিরো হয়ে যাবি। আরে সিনেমায় এমন হয় তো। প্রীতম মৃদু হেসে বলে, ব্যাগ ফিরিয়ে দিয়ে হিরো? আরে আগে দেখ না, কথা বাড়াস না। প্রীতম ইতস্তত ভঙ্গিতে পার্শ্ব পকেটের জিপার খুলে দেয়। সেখানে কিছু কাগজের নাগাল পায় তার হাত। তুলে এনে চোখের সামনে ধরতেই দেখে একটা বিউটি ম্যাগাজিন। পাশেরটাতে দেখ। প্রীতম পাশের জিপাটা খুলে ভেতর থেকে একটা পাতলা বই জাতীয় বস্তু তুলে আনে। একটা মিনি সাইজের নোটবুক। জামির দিকে তাকিয়ে বলে, এভাবে অন্যের জিনিসপত্র ঘাটাঘাটি করা উচিত হচ্ছে। জামি মুখ বিকৃত করে বলে, অ্যাহহ ন্যাকা নিব্বা কোথাকার। খুব পাপ হবে। দে আমাকে দে, আমি পাপ করি। থাবা মেরে জামি নোটবুকটা নিয়ে প্রথম দু পাতা উল্টে বলে, ছাহহ। এই বিশ্রী হাতের লেখাকার। কোরা পাখির ঠ্যাং। কি লেখা পড়ে দেখি তো, ইটস ইনায়া, নাম তো শোনা হোগা।
জামি থামল, প্রীতমের দিকে তাকিয়ে বলল, আসলেই নামটা কেমন শুনেছি মনে হচ্ছে। আচ্ছা, ভেতরে দেখি। নোটবুকের ভেতরে বিশেষ কোনো তথ্য পাওয়া গেল না। সবকিছুই কিছু এলোমেলো কথাবার্তা। আমার ফ্যামিলি এই, আমার ফ্যামিলি সেই। আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি। আমি আমার ফ্যামিলির সবচেয়ে আদরের। ইত্যাদি ইত্যাদি। জামি পড়ছে আর হাসছে। প্রীতমের দিকে তাকিয়ে বলে, ভাই, এটা মনে হচ্ছে একটা নিব্বিড় ডায়েরি। প্রীতমও হাসল। জামি তাড়া দিয়ে বলল, এবার পাশের জিপাটা খোল। হ্যাঁ, ওই একেবারে লেফটেরটা। প্রীতম জিপার খুলে হাত ঢুকিয়ে দিতেই একটা ফটো হাতে এসে লাগে। জামির দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে ফটো। বের কর, দেখি মেয়ে সুন্দরী কিনা, তোর পাশে মানাবে কিনা। প্রীতম বর্গীয় শব্দ করে এক টানে ফটোটা বের করে আনে। জামি থাবা মেরে ফটোটা কেড়ে নিয়ে মুখের সামনে ধরতেই চোয়াল ঝুলে যায় তার। প্রীতম ভ্রু কুঞ্চিত করে জামির হাত থেকে ফটোটা নিয়ে দেখে। মুহূর্ত কাটে। জামি আর প্রীতম একে অপরের দিকে তাকিয়ে আছে। আকস্মাৎ জামি বিস্ময়সূচক কণ্ঠে বলে উঠল, 4 নমুনা। ফটোটা মির্জা বাড়ির 4 ছেলেমেয়ের। ইনায়া, ইনশিরাহ, ইরফান আর ইহান। চিনতে একটু অসুবিধা হয়নি কারো। প্রীতম হাত থেকে ফটোটা ব্যাগের ওপর রেখে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে। জামি বলল, ব্যাগটা ওই নিব্বির। তখন করিডোরে তো ওদের সৈন্য সামন্তদের ব্যাগই ছিল। প্রীতম সিলিংয়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাই বাকি ছিল। ইনায়া তোবদা মেরে বসে আছে। ওর বান্ধবীরা সবাই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিসেস মৈথি ইনায়াকে জিজ্ঞাসাবাদের পরে বুঝতে সক্ষম হয়েছে দুর্ঘটনাটা ঠিক কোথায় এবং কখন ঘটেছিল। ইনায়া কাচুমাচু মুখ করে বলে, এখন কি হবে আন্টি? আমার ব্যাগ, আপুর ক্যামেরা, দাদানের ট্যাব, ওরা আমাকে মেরাই ফেলবে। মিসেস মৈথি খানিক ভাবল, তারপর বলল, এটা তো নিজের গাফিলতিতে হয়েছে। এখন দেখি ব্যাগের মালিকের কোনো তথ্য পাওয়া যায় কি না। সরো দেখি। ইনায়া সরে বসল। মিসেস মৈথি বসে ব্যাগের জিনিসপত্র অলটপালট করতে থাকে। ছেলেদের পোশাক, প্রয়োজনীয় টয়লেট্রিজ, আরও যা যা লাগে আর কি। কোনো বিশেষ কিছুই পাওয়া গেল না। কোনো কাগজপত্র, কোনো কার্ড বা বিল, কিচ্ছুটিই না। ইনায়া কাচুমাচু মুখ করে বলে, বাদ দিন আন্টি, আমার ব্যাগ তো গেল। এবার মনে পড়েছে, ওই নিব্বির নাম ইনায়া মির্জা। সেটা আমি বুঝতে পেরেছি। এখন কি করব? দুই বন্ধু একে অপরের দিকে তাকিয়ে আছে। জামি বলল, ও ইরফান মির্জার বোন। তা তো আমিও জানি। নতুন কিছু বল। ওকে হেল্প করার দরকার নেই। এই দামি ক্যামেরা, এই ট্যাব ভাগাড়ে ফেলে দেব। প্রীতম জামির দিকে তাকিয়ে আছে। জামি বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? শত্রুর বোনকে হেল্প করে হিরো সাজতেন চাস? বিষয়টা ঠিক তা না। আমার ব্যাগটাও তো ফেরত পেতে হবে। আর তাছাড়া অন্য কারো সম্পদ আমাদের নষ্ট করার কোনো অধিকার নেই। এগুলো ফিরিয়ে দিতেই হবে। জামি কিছুক্ষণ পায়চারি করে বিছানার ওপর বসে কণ্ঠস্বর গম্ভীর করে বলল, তোর কথা শুনে আমার তো বিবেক জেগে উঠল। কি করা যায় বলতো? প্রীতম ব্যাগটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ইরফান মির্জার বোন। সোশ্যাল মিডিয়া সাইটে ওকে ট্র্যাক করা নাথিং হার্ড। লেট মি থিঙ্ক। কথাটা বলে প্রীতম ল্যাপটপ নিয়ে বসে ইরফান মির্জার সোশ্যাল সাইটের অ্যাকাউন্টস ছানবিন করে ফ্যামিলি মেম্বারদের খুঁজে বের করতে মাত্র 5 মিনিট লেগেছে প্রীতমের। মুখে বিজয়ী হাসি। ইনায়ার অ্যাকাউন্টস তার চোখের সামনে। প্রোফাইলে একজন স্বাস্থ্যবতী, মিষ্টি দেখতে, জামির কথায় নিব্বি মেয়ের ছবি। জামি প্রীতমের পাশে বসে তার কাঁধ জড়িয়ে বলল, এখন মেসেজ করে বলে দিবি। কিবোর্ডে আঙুল চলছে প্রীতমের। অস্ফুটে বের হলো, হু। শুভ আর সাফওয়ান এসে ওদের রুমের দরজায় নক করে।
জামি উঠে দরজা খুলে দিতেই সাফওয়ান তাড়া দিয়ে বলে, ফ্রেশ হোসনি? মাউন্ট ঘুরব না? আজ তো উজি ফেস্টিভ্যাল শুরু হবে সন্ধ্যা দেখে। প্রীতম ওদের কথার পাত্তা না দিয়ে কিবোর্ডে হাত চালায়। জামি দুজনকে পুরো ঘটনাটা খুলে বলে। শুভ আর সাফওয়ানের হতভম্ব ভাব। এখন তবে উপায়? প্রীতম ইনায়ার অ্যাকাউন্টে একটা মেসেজ পাঠিয়ে চুপচাপ বসে থাকে। তার খুব অদ্ভুত কারণে নার্ভাস লাগছে বেশ। কেমন একটা সিনেম্যাটিক ব্যাপার হয়ে গেল। এরপরে কি হবে? কি হবে? ইনায়া কপালে হাত দিয়ে বসে আছে। মিসেস মৈথির বাবা বলেছে পুলিশের সাহায্য নেবে। কিন্তু এ তো অনেক ঝামেলার এবং অসম্ভব একটা কাজ। ব্যাগ ফিরে পাওয়ার আশা খুবই ক্ষীণ ইনায়ার মনে হয়। ইনায়ার ভীষণ খারাপ লাগছে। তার মনে আছে ওই ক্যামেরাটা মেজো বাবা আপুকে যখন এয়ারপোর্ট থেকে এনে দিয়েছিল, আপু কত খুশি হয়েছিল। তারপর ইনায়ার সব ড্রেস, নোটবুক। ইনায়ার লিপস্টিকটার জন্যও তার খারাপ লাগছে। সব ছিল তার শখের। মিসেস মৈথি এর মাঝে ইনায়াকে অল্প খাইয়ে দিয়ে গেল। ইনায়া মন খারাপ করে নিচে যায়নি খেতে। কিছুক্ষণ বসে থেকে সে ফোনটা তুলে হাতে নেয়। আপু আর দাদানকে জানানো উচিত। দাদান যদি একটা সলিউশন বের করে দেয়। ইনশিরাহকে কল দিলে ইনশিরাহ ধরল না। ইনায়া ইহানকে কল দেয়। ইহান ফোনটা রিসিভ করতেই ইনায়া ডেকে ওঠে, দাদান। জি। কি হয়েছে ইনু? দাদান, একটা অঘটন ঘটেছে। ইহানের থেকে গম্ভীর স্বরে জবাব আসে, হোয়াট? দাদান, আমার ব্যাগটা কারো সাথে পাল্টে গিয়েছে হয়তো। মানে, তো এয়ারলাইন্স অথরিটিকে জানাবি না? দাদান, এটা ব্যাগ হাতে পাওয়ার পরে ঘটেছে। রেস্তোরাঁ থেকে ব্যাগ বদল হয়েছে আমি নিশ্চিত। ইহান চুপ। ইনায়া ভীত স্বরে বলে, কি করব দাদান? নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যোগাযোগ করে রাখতে হবে। মৈথি আন্টি কোথায়? ওনাকে দে ফোনটা। মৈথি ইহানের সাথে কথা শেষে ইনায়ার হাতে ফোনটা তুলে দিয়ে বলে, আরে পেয়ে যাবে ব্যাগ। এত দুশ্চিন্তা করো না। ইনায়া হাসি খুশি হবার চেষ্টায় ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে স্ক্রিনে। দুটো নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নোটিফিকেশন এসেছে। আননোন অ্যাকাউন্ট থেকে মেসেজ। ইনায়া লটকানো মুখ নিয়ে ইগনোর করতে চেয়েও করল না। কি মনে করে মেসেজটা দেখতে চাইল। আমি প্রীতম, আই থিঙ্ক ইউ নো মি। সম্ভবত তোমার ব্যাগটা আমি পেয়েছি। যদি ফেরত পেতে চাও তো যোগাযোগ করতে হবে আমার সাথে। মনে হলো ইনায়ার আশেপাশে এই শতাব্দীর মাঝারি ভূমিকম্পটা হলো। ফোনটাকে পাশে রেখে দুহাতে চোখ ডলে আবারও ফোনটা হাতে নিয়ে দেখল। না, বাক্য, শব্দ, দাড়ি, কমা সবই ঠিক। এটা কি? ইনায়া একটা ঢোক গিলে আননোন অ্যাকাউন্টটাতে হুমড়ি খেয়ে পড়ে। স্পেশাল প্রফেশনাল অ্যাকাউন্ট। প্রীতম আহসান। ডিসপ্লে পিকচার হিসেবে আছে ওই লোকটার ফরমাল স্যুট পরা একটা হাস্যোজ্জ্বল ছবি। মোটা কালো ফ্রেমের চশমার নিচে নীল দুটো চোখ। ইনায়া এদিক ওদিক তাকায়। কেউ নেই। কাকে জানাবে বিষয়টা? উঠে দাঁড়ায় সে। ছুটে চলে যায় মৈথি আন্টির কাছে। মৈথি মেসেজটা দেখে বলল, ব্যাস, সব প্রবলেম সলভ হয়েছে। যোগাযোগ করো। ওদের লোকেশন জানো। কিন্তু আন্টি? কি হলো? আন্টি, ওনার ব্যাগটা সম্ভবত আমার কাছে। ওনার ব্যাগটা যে আমি নষ্ট করে ফেললাম। মৈথি কিছু একটা চিন্তা করে বলল, ক্ষতিপূরণ দিয়ে দেবে। আগে যোগাযোগ তো করো। তোমার জিনিসপত্র। ইনায়ার থেকেও ওর 5 বান্ধবীকে বেশি উৎসুক মনে হচ্ছে। সবাই ইনায়ার ফোন নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে। রুশফি চেঁচিয়ে ওঠে, বিষয়টা বেশ ফিল্মি। ব্যাগ অদলবদল হয়েছে। এরপর কি হবে? সিমকার্ডের 11 সংখ্যার বিনিময়। মন বিনিময়। বিয়ের রেজিস্ট্রি পেপারে সই বিনিময়। আর ভাবতে বা বলতে পারল না রুশফি চেঁচিয়ে উঠে বলল, আমায় ডিল করতে দে। একটা সাধারণ ঘটনা নিয়ে এত দূর চিন্তা করে ফেলল সবাই। ইনায়া তাজ্জব বনে বান্ধবীদের দিকে তাকিয়ে আছে।
তারপর রেগেমেগে ফোনটা ওদের থেকে কেড়ে নিয়ে বলে, আমার ব্যাপার, আমি ডিল করি, তোরা তোদের নষ্ট চিন্তাভাবনা নিয়ে দূরে সর। প্রীতমের মেসেজের রিপ্লাই হিসেবে সে লিখে দেয়, ওটা আমার ব্যাগ, কিভাবে বুঝতে পারলেন? প্রীতম এটাই মনে মনে ভাবছিল, এখন কি জবাব দেবে সে। ব্যাগে হাত দিয়েছে সেটা বলে দেবে, তাহলে তো আরও কথা শুনিয়ে দেবে ইরফান মির্জার ওই রগজটা বোন। মনে সাহস জুগিয়ে সত্যিটা স্বীকার করে নেয় প্রীতম, বলে, আসলে আমার নিজের ব্যাগ মনে করেই আমি সাইডের জিপারটা খুলে তোমার নোটবুক আর ফটো দেখতে পাই। অনুমান করে সব ঘটনা মনে করার চেষ্টা করলাম। আমাদের সবার ব্যাগ ওয়াশরুমের বাইরে করিডোরে ছিল আই থিঙ্ক। বাই দ্য ওয়ে, যদি ভুল না হই তবে আমার ব্যাগটাও নিশ্চয়ই তোমার কাছে। একই ব্যাগ। ইনায়ার মুখ অস্বস্তিতে ছেয়ে যায়। লোকটাকে কিভাবে বলবে লোকটার ব্যাগ কেটে টুকরো টুকরো করেছে ইনায়া। এমনিতেই দাদানের শত্রু, ব্যাগের এই হাল দেখলে নিশ্চয়ই কথা শুনিয়ে শুনিয়ে ইনায়াকে শেষ করে দেবে। মৈথি আন্টির কাছে সাজেশন চাই ইনায়া। মৈথি বলল, এখনই বলে দাও। ইনায়া বলে, না না আন্টি, দুষ্টু লোক, যদি আমার ব্যাগ ফেরত না দেয়। আচ্ছা তবে জিজ্ঞেস করো ব্যাগটা কিভাবে এক্সচেঞ্জ করা যাবে। ওদের লোকেশন জানো? ইনায়া মেসেজ পাঠায়, জি। আপনার ব্যাগটা আমার কাছে সম্ভবত। এখন বলুন, কিভাবে এক্সচেঞ্জ করব? লোকেশন বলো তোমাদের। ইনায়া মৈথির দিকে তাকিয়ে বলে, আন্টি লোকেশন চাইছে। তো দেবে, বলো সমজম মিউনিসিপ্যালিটি এরিয়া কোড 063। ইনায়া অ্যাড্রেস দিতেই প্রীতম লিখে দেয়, আমার অ্যাড্রেস হোটেল হিমালয়া ইন, পোখারা মেইন সিটি, গ্রিন পার্ক এরিয়া। ফাস্টমুভ নেপালে তোমার অ্যাড্রেসে ব্যাগটা চলে যাবে। ইনায়া তাকিয়ে থাকে মেসেজের দিকে। এতটা বিনয়ী লাগছে যে লোকটাকে। বেশ অবাক ইনায়া। প্রীতম রিপ্লাই না পেয়ে আবার মেসেজ করল, আর আমার ব্যাগ। ইনায়া একটা দীর্ঘশ্বাস ফেলে কাটাছেঁড়া ব্যাগটার দিকে তাকায়, তারপর মেসেজে বলে, পেয়ে যাবেন। জমসম মিউনিসিপ্যালিটি এরিয়া, পোখারা মেইন সিটির সর্বদক্ষিণের নতুন একটি মিউনিসিপ্যালিটি। নেপাল ট্যুরের দিনগুলিতে ইনায়া কিংবা বাকিদের পরিবার মেয়েগুলোকে মৈথির বাপের বাড়িতেই থাকার জন্য সমর্থন করেছে। একটা পরিবারের সাথে থাকলে মেয়েগুলো নিরাপদ এবং ডিসিপ্লিনড থাকবে বেশি, এটাই সবার ধারণা। তাছাড়া মেইন সিটিতে 7 স্টার হোটেলগুলোতে ওরা এই নেপালকে কতটা উপভোগ করত ঠিক জানা নেই। তবে এখানে নেপালের আসল সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে পাহাড়ের খুব কাছ থেকে। নেপাল ট্যুরে স্কেজিউল তাদের ঠিক করা, প্রথম 5 দিন মাউন্ট এভারেস্ট দর্শন, তারপর দেশের 5টা শীর্ষ ট্যুরিস্ট স্পট নাগরকোট, তিলিচি লেক, লুম্বিনী, ল্যাংট্যাক ভ্যালি ট্রেক, ভক্তপুর, পোখরা ফরেস্ট সবগুলো ঘুরবে তারা। এখান থেকে পেছনে বিস্তীর্ণ পর্বতমালা। রাতের চাঁদের আলোতে পাহাড়গুলোকে ভ্যানিলা কোন আইসক্রিমের মতো লাগছে। আওরঙ্গজেব প্যালেসের টেরেসে দাঁড়িয়ে এই অভূতপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে নেপালের ঐতিহ্যবাহী পিঠা খাচ্ছিল ওরা। মৈথির ডাকে ইনায়া ভেতরে চলে যায়। ইনায়ার ফোনে টুংঠাং আওয়াজে নোটিফিকেশন এলো, ব্যাগ পৌঁছে গিয়েছে। ডেলিভারি ম্যান চলে যেতেই ইনায়া ব্যাগটাকে টানতে টানতে দোতলায় উঠে রুমে ঢুকে আনবক্স করে ব্যাগটা। যখনই দেখল ব্যাগের মেইন লক খোলা, সাথে সাথে ইনায়ার ভ্রু কুঞ্চিত হল। কি সর্বনাশ! লক খোলা কেন? সবাই কৌতূহলী হয়ে দেখছে। ইনায়া ব্যস্ত হাতে ব্যাগ খুলে তার জিনিসপত্র সব চেক করে একটা স্বস্তির ফেলল শুরুতে। কিন্তু পরমুহূর্তেই বিরক্তিতে তার মুখ তেতো হয়। ভারী অসভ্য লোক তো, এভাবে ব্যাগ হাতাহাতি করেছে, ব্যাগে হাত দিয়েছে, মেইন লক খুলেছে অথচ মেসেজে বলেছে সাইডের জিপার খুলে ফটো দেখেছে শুধু। নিজের ব্যক্তিগত পোশাকগুলোর দিকে তাকিয়ে ইনায়ার রাগে দুঃখে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। সব দেখে নিয়েছে ওই লোকটা। না, দুটো কথা ওই লোককে শুনিয়ে দিতেই হয়। ফোন হাতে নিয়ে ইনায়া প্রীতমকে টেক্সট করেছে, আপনি আমার ব্যাগের ভেতরে হাত দিয়েছেন।
মেসেজটা কেমন কেমন দৃষ্টিকটু লাগলো প্রীতমের কাছে। নিজের ব্যাগের কাটাছেঁড়া বেহাল দশা দেখে এমনিতেই মাথায় রাগ চেপে ছিল ভীষণ। ব্যাগ হাতে পেয়ে কিছুক্ষণ তোবদা খেয়ে বসেছিল। সে রিপ্লাই করল, হাত দিয়েছি মানে? ওটা তো আমার ব্যাগ, জেনে লকটা হ্যাক করেছি। আর ব্যাগের ভেতরে হাত দিয়েছি বলতে তুমি কি বুঝিয়েছ? আমি কিছু চুরি করেছি? তোমার মতো টুকরো টুকরো তো করিনি ব্যাগ। আচ্ছা, এভাবে তারা কথাই বলে সবসময় তোমার বাড়ির লোকেরা? ইনায়া নিজের পরিবারের খোঁটা শুনে ভদ্রতা ভুলে গেল। মেসেজ টাইপ করতে ইচ্ছে করছে না, সে ভয়েস মেসেজ পাঠিয়ে দিল, আমার বাড়ির লোক টেনে কথা বলছেন, আপনার সাহস তো কম না। ইনায়ার ভয়েস মেসেজ শুনে জামির চক্ষু চড়কাচ। ক্ষুব্ধ কণ্ঠে প্রীতমকে বলল, দেখলি অকৃতজ্ঞ মেয়ে একটা। দাঁড়া, ওকে রিপ্লাই আমি করছি। জামিও ভয়েস মেসেজ পাঠায়, তুমি একটা অকৃতজ্ঞ। ব্যাগ ফেরত পেয়ে উপকার ভুলে গিয়েছ। ব্যাগ আপনারা ফেরত না দিলেও কিচ্ছু যায় আসতো না আমার। নিব্বি কোথাকার। ইনায়া বুঝতে পারছে সে কিছুটা বাড়াবাড়ি কথা বলে ফেলেছে, তবে সে থামল না। নিব্বি কথাটা শুনে তার মাথা পুরো খারাপ হয়ে গেল। নিজের রাগকে সংবরণ করার চেষ্টা করে সে বলল, আমার দুর্ভাগ্য, এখানে আসার পর থেকে আপনাদের সাথে পালা পড়ছে আমার। আই হোপ জীবনে যেন আর কখনো আপনাদের সাথে দেখা না হয়। জামি ব্যঙ্গ করে পাল্টা ভয়েস মেসেজ পাঠালো, হ্যাঁ হ্যাঁ, আর আমরা যেন প্রে করছি, প্লিজ আল্লাহ ওই শাকচুন্নি মেয়েগুলোর সাথে যেন আমাদের আবারও দেখা হয়, রোজ দেখা হয়। যত্ত সব। ইনায়া একটা গভীর নিঃশ্বাস ফেলল। না, এদের মতো ঝগড়ুটে লোকের সাথে আর তর্ক নয়। সে আর একটা কথা না বাড়িয়ে প্রীতমকে ব্লক করে দিয়ে ঘুমাতে গেল। বিপদ দূর হয়েছে, এদের নিয়ে আর ভাববে না ইনায়া। কাল সকাল থেকে শুধু আনন্দ আর আনন্দ। ব্লক খেয়ে জামি প্রীতমের দিকে তাকিয়ে বলে, এই ওই নিব্বি ব্লক দিয়েছে রে তোকে। প্রীতম গা ছাড়া ভাব নিয়ে বলে, সোহোয়াট। সোহোয়াট মানে? ও কেন দেবে ব্লক? ব্লক তো দেব আমরা। একটা নিব্বি, নেকু। প্রীতম জামির হাত থেকে ফোনটা নিয়ে বলল, ঘুমা এখন। ওদের কথা মাথা থেকে ঝেড়ে ফেল। কাল সকাল থেকে আমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকব শুধু। নেপাল ট্যুর। দিন সংখ্যা 1। জমসম মিউনিসিপ্যালিটি রোড এরিয়া। মিসেস মৈথি ট্র্যাকিং এজেন্সিতে যোগাযোগ করেছে গতকাল রাতেই। তবে তাদের ট্যুরের প্ল্যানে কিঞ্চিত পরিবর্তন এসেছে গতকাল মধ্যরাতে। এভারেস্ট বেস ক্যাম্পের প্ল্যানটা পিছিয়েছে ট্যুরের শেষের দিকের কদিনে। তাপমাত্রা -3-এ নেমেছে, বেশ বিপজ্জনক হবে। ওরা সবাই মেনেও নিল, অবশ্য যার যার ফ্যামিলি থেকে ধমক খাওয়ার পরে। গত রাতেই সবাই ডেস্টিনেশন চেঞ্জ করেছে। তারা সবাই মিলে ঠিক করল নাগরকোট যাবে আজ। ওখান থেকে একটার পর একটা ট্যুরিস্ট প্লেস ঘুরবে। দিন 7 আগে জমসম ফিরছে না আর। যেই ভাবা সেই কাজ। সবাই রেডি হয়ে ট্রাভেল ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে মিসেস মৈথির পরিচালনায় বেরিয়ে পড়ল। একটা ট্রাভেল এজেন্সি হলো তাদের সফর সঙ্গী, হোটেল হিমালয়া ইন। প্রীতমদের প্ল্যান ছিল তারা পোখারাতেই একটা দিন থাকবে, তারপর বেরিয়ে পড়বে ট্রেকিংয়ে। কিন্তু বিপত্তি ঘটল তাতে। আবহাওয়া তাদের পরিকল্পনা ঘেঁটে দিয়েছে পুরোটা। পরিকল্পনা বদলে তারা চলল নাগরকোট ঘুরতে। মাথা থেকে গতকালকের ঝামেলা দূর করে ফুরফুরে মেজাজে চার বন্ধু বেরিয়ে পড়ল। নাগরকোট ঘুরতে যাওয়াটা জামির প্ল্যান ছিল। বাকিদের ছিল অন্য প্ল্যান। কিন্তু জামির জেদের কাছে হার মানল বাকি তিনজন। নাগরকোট পৌঁছে ইনায়ারা একটা হোমস্টেতে 3টা রুম বুক করে উঠল সবাই। হোটেল মাইস্টিক মাউন্টেন। একেবারে গ্রামের দিকেই। জমসম থেকে এখানে পৌঁছাতে 4.5 ঘন্টার মতো লেগেছে। নাগরকোটের এই হোমস্টেটা ট্রাভেল এজেন্সির মালিকের। মিসেস মৈথি অত্যন্ত দায়িত্বের সাথে বাচ্চাগুলোকে সামলে এসেছে। কিছুক্ষণ পরপর একজনের অভিভাবকের সাথে কথা বলে বাচ্চাদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিন্ত তো করছেনই। 5টা মেয়ে, এদের মধ্যে সবথেকে রক্ষণশীল সম্ভবত মির্জা ফ্যামিলি।
দিনে কমপক্ষে 3 জনের ফোন কল রিসিভ করতে হচ্ছে মিসেস মৈথিকে। তবে তিনি বিরক্ত হচ্ছেন না। প্রীতমদের অবশ্য পৌঁছাতে বেশ রাত হল। যে এজেন্সি তাদের সফরসঙ্গী ছিল তাদের গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়। আরেকটা গাড়ি আসতে বেশ সময় নিয়েছিল। নাগরকোটে পৌঁছানোর আগেই ম্যাপ ঘেঁটে তারা এই গ্রামের সবথেকে বিলাসবহুল হোমস্টে হোটেল মাইস্টিক মাউন্টেনে 2টো কামরা বুক ফেলেছিল নিজেদের নামে। নাগরকোট হচ্ছে বিশ্বের সবথেকে উঁচু একটি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে 2175 মিটার উঁচুতে এই গ্রামটি। নাগরকোটের সুউচ্চ হোটেলের বারান্দা থেকে এভারেস্টের ভিউ দেখে সকাল সকাল ইনায়ার মনটা ভালো হয়ে গেল। এখানে তারা মোট 2 রাত থাকার পরিকল্পনা নিয়ে এসেছিল। আজ তাদের বিশেষ পরিকল্পনা আছে, এখানে তারা বানজি জাম্পিংয়ের অভিজ্ঞতা নেবে। নাগরকোটে গো বানজির শাখা দেখেই তারা শুরুতেই উচ্ছ্বসিত হয়ে পড়েছিল ভীষণ। নাস্তা সেরে সকাল সকাল তাই বেরিয়ে পড়ল তারা নতুন অ্যাডভেঞ্চার করতে। তবে এসবের কথা ইনায়া জানালো না বাড়িতে। মিসেস মৈথির বারণ শুনল না কেউ, নিজেরা টিকিট কেটে কর্তৃপক্ষের সাথে চলল জাম্পিং পয়েন্টে। মিসেস মৈথিকে সাথে নেয়নি জুনি। মেয়েদেরকে অল্প কিছু সময় নিজেদের মতো ছেড়ে দেয়া উচিত ভেবে মিসেস মৈথি যায়নি আর। নাগরকোটের অতি ছোট পাহাড় মাউন্ট ধুমির শীর্ষ থেকে লাফিয়ে নিচে রুঞ্জি লেকের ওপর উড়ে বেড়াবে তারা। ইনায়ার উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না। কিন্তু সে দমে গেল যখন পাশ থেকে রিন্তু বলল, এই স্বাস্থ্য নিয়ে পারবি? ইনায়া রিন্তুর দিকে কিছুক্ষণ চেয়ে থাকল। তারপর কঠিন গলায় বলল, পারব। ইনায়া বদ্ধপরিকর। ওরা কি ভাবে ওকে? ও আজ সবার আগে জাম্প দেবে। এজেন্সির লোক ইনায়াকে সুরক্ষাগুলো পরিয়ে দিচ্ছিল। যখন সব ঠিকঠাক তখন টাওয়ারের প্রান্তে দাঁড়িয়ে দুহাত পাখির মতো দুদিকে মেলে ধরে ইনায়া চোখ বন্ধ করে প্রস্তুতি নিচ্ছিল জীবনের প্রথম রিস্কি অ্যাডভেঞ্চার করার, ঠিক তখনই সেখানে গো বানজির আরও একজন লোক এসে ওকে থামিয়ে দিল। ইনায়া কিছু বুঝল না। জিজ্ঞেস করে জানতে পারল লিস্ট অনুযায়ী ওদের পালা খানিক পরে। আরেক দল আগে টিকিট কেটেছে। একটু অপেক্ষা করতে হবে। ইনায়ারা মানল না, কারণ অফিস থেকে তাদের এসব কিছুই বলেনি। রীতিমতো তর্ক শুরু করে দিয়েছে তরুণীরা দল। অথরিটি পড়েছে বিপদে, দুদিকের চাপে তারা হিমশিম খাচ্ছে যখন তখন সেখানে উপস্থিত হল প্রীতমেরা 4 বন্ধু। এভাবে আবারও প্রীতমদের দেখতে পেয়ে ইনায়াদের চক্ষু চর্ক গাছ। প্রীতমরাও হকচকায়। আবার দেখা হলো এই ঝামেলা বাহিনীর সাথে। দুপক্ষের সবাই মুহূর্ত কাটিয়ে দেয় হতভম্ব ভাব কাটাতে। তারপর চেঁচিয়ে উঠে একদল আরেক দলকে উদ্দেশ্য করে বলে, আপনারা। গো বানজির কর্তৃপক্ষ 2 দলকে এভাবে চেঁচাতে দেখে ভরকায়। বোকার মতো দাঁড়িয়ে আছে তারা। সবার প্রথমে ইনায়া বলেই ফেলল, আবার আপনারা। জামি এগিয়ে যায়, কণ্ঠে গাম্ভীর্য নিয়ে বলে, আবার তোমরা। রুশফি বলে, কি ফাটা কপাল আমাদের। বারবার আপনাদের সাথে দেখা হচ্ছে। জামি মুখ ভেঙিয়ে বলল, হ্যাঁ, আর আমাদের যেন সোনায় বাঁধানো কপাল, কি সৌভাগ্য বারবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়াও। ইনায়া ওদের থামিয়ে বলে, ছাড় তো ওনাদের। পায়ে পা লাগিয়ে ঝগড়া জানে শুধু। জামি পাল্টা ইনায়াকে ভেঙিয়ে বলল, হ্যাঁ, আর তোমাদের মুখ দিয়ে যেন ঝরে মধু। উফফ অসহ্য। ফুঁসছে ইনায়া, ফুঁসছে জামি। প্রীতম জামিকে টেনে সরিয়ে আনল। ইগনোর দেম জামি। আমরা আমাদের কাজ করি চল। অথরিটির সাথে কথা বলতে এগিয়ে যায় প্রীতম আর ওর বন্ধুরা। ইনায়া আর ওর 5 বান্ধবী চোখ বড় বড় করে দেখছিল। অথরিটির একজন লোক এসে ইনায়াকে বলে, ম্যাম উই আর সরি। আগে ওনাদের পালা। ইনায়ার চোয়াল শক্ত হয়। অথরিটিকে ধমকে বলে, টিকিটে আমাদের টাইম দেওয়া হয়েছে। এখন আমাদের সময়। প্রীতম ঠান্ডা গলায় বলে, আমাদেরও এখন সময়। এবং আমরাই আগে জাম্প দেব। না আমাদের সময়, আমরা দেব। বললাম না আমরা দেব।
রীতিমতো তর্ক শুরু হয়েছে সেখানে। গোবাঞ্জির লোক 3 জন হতাশ হয়ে তাকিয়ে আছে। এদেরকে এখন কে থামাবে? একজন খানিক সাহস নিয়ে এগিয়ে এসেছিল যদিও কিছু বলার চান্স পেল না। মুখের ওপর দুপক্ষের সবাই চেঁচিয়ে উঠল, শাট আপ! মিয়ে গেল লোক 3 জন। ঝগড়ায় কেউ কারো থেকে কম নয়। দুপক্ষের লোকই সমানে মুখ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদে একজন বয়োজ্যেষ্ঠ লোক এসে ওদের থামিয়ে বলল, একটা উপায় আছে, একটু শোনো তোমরা। লোকটা বয়োজ্যেষ্ঠ বিধায় এবার দুপক্ষের সবার ধমকের থেকে রেহাই পেল। প্রীতম কপাল কুঁচকে বলল, কি? লোকটা বলল, বলছিলাম একবারে তো 4 জন করে জাম্প দিতে পারবেন তো, যদি দলের দুজন দুজন করে ম্যানেজ করে নিতেন তাহলে ব্যাপারটা মিটে যেত। ঝগড়া করে তো কোনো লাভ হয় না, তাই না? দুপক্ষের সবাই মন দিয়ে শুনল লোকটার কথা। আইডিয়াটা মন্দ নয়। মনের ক্ষোভ মনে চেপে রেখেই রাজি হলো সবাই। মেয়েদের দল থেকে ইনায়া রুশফি আর ছেলেদের দল থেকে প্রীতম জামি প্রস্তুতি নিচ্ছিল জাম্পের। সুরক্ষা পরিধান করে লাফ দেওয়ার আগে ইনায়া মনে মনে সূরা পাঠ করে নেয়। তারপর দুচোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়ে স্বচ্ছ লেকের জলে। হৃৎপিণ্ড সবেগে লাফাচ্ছে। মিনিট দুয়েক কেটে গেলে দুচোখ মেলে তাকিয়ে আবিষ্কার করল নিজেকে শূন্যে। চোখ বড় বড় করে তাকিয়ে থেকে কান ফাটানো বিকট চিৎকারে পরিবেশ ভারী করে ফেলল ইনায়া। তবে ভয় পেয়ে নয়, এটা আনন্দ ও উত্তেজনার বহিঃপ্রকাশ। জামি আর প্রীতম ততক্ষণে লাফ দিয়েছে। ইনায়ার চিৎকারে তালা লেগে গেল তাদের কানে। জামি রেগেমেগে বলল, আস্তে চেঁচাও না। ইনায়া থামল। ঘাড় বাঁকিয়ে জামিকে দেখল। তারপর চেঁচিয়ে বলল, আপনাদের কথায়। আপনারাও চেঁচান। কে বারণ করেছে? আমাদের অত কৃমি নেই পেটে তোমাদের মতো। কি বললেন? যা শুনলে। ক্যামেরায় ওদের ঝগড়াও রেকর্ড হচ্ছিল। প্রীতম অবশ্য নিজের মতো সব উপভোগ করছিল। এদিকে মুভ দিতে দিতে আর ঝগড়া চালিয়ে নিতে নিতে ইনায়া এসে প্রীতমের গায়ে ধাক্কা খেল হঠাৎ। দুজন দুজনের দিকে তাকালো। চোখাচোখি হল। এবং চোখ নামিয়ে নিয়ে কপাল কুঁচকে অন্যদিকে ঘুরে গেল দুজনেই। বুঝল না কেউই, এইমাত্র তারা নিজেদের ডেস্টিনি থেকেই মুখ ঘুরিয়ে নিল। গত 1 দশকে নেপালের রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থিতিশীল। দুটো প্রধান কমিউনিস্ট পার্টির দাঙ্গার মাঝে সুযোগ নিচ্ছে কিছু উগ্রপন্থী সংগঠন। সরকারকে ক্ষমতাচ্যুত করতে জনগণকে খ্যাপাতে নিজেরাই গোপনে করছিল জনগণের ক্ষতি সাধন। এদের মূল হোতা গঙ্গোপ্প, উগ্রপন্থী জঙ্গি সংগঠনের নেতা। 2030-এর পর থেকে নেপাল যখন ধীরে ধীরে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রকাশিত হচ্ছিল, ঠিক তখনই নির্দিষ্ট সংখ্যক জনগণকে উস্কে দিতে ধর্মীয় দাঙ্গা তৈরি করত এই দল। মেট্রোরেলে বোম প্লান্টিং, দুবার প্রাইম মিনিস্টারের ওপর হামলা, হসপিটালে আগুন লাগিয়ে অসংখ্য নিরপরাধ মানুষের জান নিয়েছে এই উগ্রবাদী দল। গঙ্গোপ্প সুদূর সুরিনাম থেকে এসব কার্য পরিচালনা করত। 2048-এ গঙ্গোপ্পকে নেপাল সেনাবাহিনীর এক বিশেষ টিম সাউথ আমেরিকার গোয়েন্দা সংস্থা মিলে গ্রেপ্তার করে। 6 মাস কেস চলার পরে 49-এ গঙ্গোপ্পর ফাঁসির রায় হয়। তবে এখনও কার্যকর হয়নি। এদিকে ওই উগ্রবাদী সংগঠনের অন্যান্য কর্মীদের পাত্তা খুঁজে পাওয়া যায়নি, বিচ্ছিন্নভাবে ঘটিয়ে চলেছে তাদের অপরাধ। তাদের এখনও খুঁজছে নেপাল গোয়েন্দা সংস্থা। রাষ্ট্রীয় আদেশ অনুযায়ী খুঁজে পাওয়া মাত্র তাদের মৃত্যু কার্যকর করা হবে। রিপাবলিক অব নেপাল 24 চ্যানেলে সুন্দরী খবর পাঠিকার ঠোঁটের দিকে তাকিয়ে প্রতিবেদনটা শুনে নিয়ে একটা কুৎসিত হাসি দেয় গাউফুন। অন্ধকার ঘরে নিজের রক্ষিতার বুকের ওপর মাথা রেখে শুয়ে খবরটা দেখছিল সে। দরজার বাইরে 3 জন লোক এসে গাউফুনকে ডাকে। তার রক্ষিতা উঠে অগত্যা ছুটে যায় ওয়াশরুমের দিকে। গাউফুন নিজেদের গোপন আলোচনায় কাউকে এলাও করে না। সে উঠে বসে নিজের কুশরী দানবাকৃতির উলঙ্গ শরীরটায় তোয়ালে জড়িয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়।
তিনজন মাস্ক পরিহিত লোকের মধ্যে থেকে একজন বলল, রেডম্যান অর্ডার দিয়ে দিয়েছে। অপারেশন নাগরকোট। গাউফুন আবারও সেই কুৎসিত হাসি দিয়ে বলে, তারপর? লোকটা আবারও বলল, বিদেশি 20-25 জনকে চাই। সকাল 7:58। আধা ঘন্টায় জগিং শেষ করে শান্তিনীরের দিকে ছোটে ইনশিরার স্কুটি। আজ তাকে সকাল সকাল যেতে হবে ভার্সিটিতে। তাই এত তাড়া। পোর্চের সামনে স্কুটি দাঁড় করিয়ে তাড়াহুড়ো করে অন্দরমহলে ঢুকতেই থমকে দাঁড়িয়ে যায় ইনশিরা। বাড়িতে শুধু আলো, ইহান আর ইরফান। বাকিরা সবাই একটু নিজেদের কাজে বেরিয়েছে। লিভিং রুমে আলো আর ইহান দাঁড়িয়ে। দুইজনই ইনশিরার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। ইনশিরা কিছুই বুঝতে পারল না। সবাই এভাবে কি দেখছে তাকে? সে কি করেছে? সাইমের সাথে লেকপার্কের কফিশপে কফি খেয়েছে, তাকেও ফোন করে বলে দিয়েছে নাকি? সে বোকা বোকা মুখ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার নাকে একটা গন্ধ এসে লাগে। তীব্র পোড়া গন্ধ। ইনশিরা আশেপাশে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, হোয়াটস গোয়িং অন? কিচ্ছু হয়নি। এখন হবে। আর আজ আমি বড় মাকে আটকাব না। ইহানের রাশভারী জবাব। ইনশিরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ইহান হেলেদুলে হেঁটে দোতলায় চলে যায়। ইনশিরা ঘুরে মাম্মার দিকে তাকাতেই আলো ছুটে এসে ইনশিরার চুলের মুঠি ধরে নিয়ে যায় কিচেনের কাছে। ইনশিরার চোখ বড় বড় হয়ে গিয়েছে, মুখে হতভম্ব ভাব। একটা পাতিল পুড়ে গিয়েছে, আগুন লেগে ছিল আরও বেশ কিছু জিনিসপত্রে। পুড়ে কয়লা হয়ে গিয়েছে সেসব। ইনশিরা আবারও মাম্মার দিকে তাকায়। আলো দাঁতে দাঁত চেপে বলে, সকালে আমি তোকে বলেছিলাম দুধটা ফুটে গেলে চুলাটা অফ করে দিতে, বলিনি? ইনশিরার এতক্ষণে মনে পড়ে। মাম্মা তাকে বলেছিল, সেও বলেছিল সে কাজটা করবে, তবে বেমালুম ভুলে গিয়েছিল। তাই এমন এক দুর্ঘটনা ঘটল। ইনশিরাহ মাম্মাকে দেখে। আলো রাগে ফুঁসছে। ইনশিরার মনে হচ্ছে মাম্মা এক্ষুনি তার ওপর ঝাঁপিয়ে পড়বে। সে পালাতেই নিচ্ছিল, আলো খপ করে তার হাত ধরে আবারও তার চুল ধরে চেঁচাতে থাকে, তুই শোধরাবি না তাই না? আজ কি হতো জবাব দে। জবাব দে। মাম্মা লাগছে। আলো এদিক ওদিক তাকিয়ে কেবিনেটের ওপর থেকে একটা খুন্তি এনে দুম করে তার 25-এর মেয়ের পিঠে একটা লাগিয়ে দেয়। তখনই সদর দরজা দিয়ে ঘরে ঢোকে সামিন, তার ঠিক পাশেই মুইন দাঁড়িয়ে। আজ মুইনকে সাথে করে নিয়ে এসেছে সে ব্রেকফাস্ট একসাথে করবে বলে। ইনশিরা হাতকে উঠতেই আলো আরও একটা খুন্তির বাড়ি মেরে বলে, উনচণ্ডী মেয়ে কোথাকার। একটা কাজ জানে না। সামিন আলোকে ধমকে উঠে এগিয়ে যায়। আলো ঘুরে তাকাতেই থমকে যায়। মুইন চোখ বড় বড় করে মায়ের হাতে ইনশিরাহকে মার খেতে দেখছিল। তার দুচোখে বিস্ময় এবং বেশ হাসি পেল হঠাৎ। আলো মুইনকে দেখে ভীষণ লজ্জা পেয়ে এক হাত থেকে খুন্তি ফেলে দেয়। এক হাত মেয়ের চুলের মুঠি থেকে ছাড়িয়ে নেয়। পরিস্থিতি থমথমে। আলো বিব্রত, এত বড় মেয়ে মায়ের হাতে মার খাচ্ছে, এটা দেখে ছেলেটা কি না কি ভাবল। ইনশিরাহ কিছুই বলছে না। সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, একবার পাপাকে দেখছে, একবার ওই লোকটাকে। লোকটার মুখভঙ্গি গম্ভীর হলেও চোখ দিয়ে হাসছে জ্যান্ট। নিশ্চয়ই খুব মজা পেয়েছে ইনশিরাহকে মার খেতে দেখে। পাপার ওপর রাগ হলো হঠাৎ, সময়ে অসময়ে এভাবে বাইরের লোক নিয়ে আসতে হবে ঘরে। কে এই লোক? সামিন আলোকে পুনরায় ধমকে ওঠে, হয়েছেটা কি? আলো আমতা আমতা করে ঘটনা খুলে বলতেই সামিন আরও একটা লম্বা ধমক দেয় আলোকে, তো ওকেই বললে কেন? আর কেউ ছিল না। আলো জবাব দিল না, জবাব দিয়ে কোনো লাভ নেই, শুধু শুধু মুইনের সামনে পারিবারিক ঝগড়া হবে। তাই সে চুপ করে থাকে। মুইনের দিকে তাকিয়ে হেসে এগিয়ে যায়, বসো বাবা। সামিন বলল, ও আর আমি ইয়ার্ডে যাচ্ছি। চা পাঠিয়ে দাও। আর আমার মেয়েকে কিছু বলবে না। খবরদার। মুইনের সত্যি সত্যি খুব হাসি পাচ্ছে।
আর চোখে ইনশিরাহকে দেখল, ব্লু জিন্স, ঢিলেঢালা টি শার্টের ওপর ঢিলেঢালা স্ট্রাইপের শার্ট, বাটন খোলা। দাঁড়িয়ে আছে ছেলেদের মতো। মেয়েলি কোনো নমনীয়তা নেই, পুরো টমবয়। মুইন মনে মনেই হেসে মনে মনে আওড়ায়, সংস্কারী বাপের টমবয় কন্যা। শামিন মুইনকে নিয়ে লিভিং রুমের বামদিকের দরজার কাছে যায়। মুইন আবারও একবার ইনশিরার দিকে তাকায়, ইনশিরাহ কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। সে স্পষ্ট দেখছে লোকটা হাসছে দুচোখ দিয়ে, তাকে এভাবে মার খেতে দেখে ভীষণ মজা পেয়েছে ওই জাদ্রের লোক। শামিন আর মুইন শান্তিনীরের ব্যাকয়ার্ডে চলে যেতেই আলো মেয়ের দিকে তাকায়। কণ্ঠস্বর পুরো পাল্টে সে আহ্লাদী হয়ে বলে, জামা, গোসল করে একটা ভালো সালোয়ার কামিজ পর। কি নোংরা হয়েছে গায়ের জামাটাই শস। ইনশিরাহ ভরকায়। মাম্মার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এর আবার কি হলো? আলো মেয়েকে ঠেলতে ঠেলতে সিঁড়ির দিকে পাঠিয়ে বলে, যা বলছি। ইনশিরাহ কিছুই বুঝল না তার মায়ের অস্বাভাবিক আচরণের কারণটা কি। সিঁড়ি দিয়ে হেলে দুলে নামছিল ইরফান। ইনশিরার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, তোর মান ইজ্জত কিচ্ছু রইল না ইসি। একজন এসপির সামনে মায়ের ঠ্যাঙ্গানি খাস। এসব হচ্ছে বড় ভাইকে সম্মান না করার ফল। ইনশিরাহ শীতল চোখে ইরফানের দিকে তাকিয়ে। ইরফান তার স্বভাব সুলভ বাঁকা হাসি হেসে ইনশিরার কপাল জোরে এক টোকা মেরে বলে, তোর মানসম্মান এভাবেই সবার ঠ্যাঙ্গানি খেতে খেতে ধুলোয় মিশে যাক। আমিন। ইনশিরাহ দাঁড়াল না। হন্তদন্ত হয়ে ঘরের দিকে ছোটে। মানসম্মান আজ ছিটেফোঁটাও যা ছিল সব ধুলোয় মিশে গেল। শামিনের ওপর খুব বিরক্তি লাগল ইনশিরার। এভাবে রোজ রোজ ডেকে এনে বাইরের লোকটাকে জামায়াদর করার কি আছে? এত পুলিশের সাথে খাতির রাখতেই বা হবে কেন? কেন চলবে? গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, চতুর্থ পর্ব। লেখনীতে ইশরাত ইতি।